এই, তোমার নাম অভ্র, তাই না? তুমি রিক্সা চালাচ্ছ কেন? আমি কোনো কথা না বলে তাদের থেকে ভাড়া নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওইদিকে সুমাইয়ের বান্ধবী সুমাইয়াকে বলল, কি রে, তুই ওই ছেলেকে চিনিস? চিনবা না কেন? সে তো আমাদের সাথেই পড়াশোনা করে, একই ভার্সিটিতে পড়ে। আমি তার সাথে একদিন বন্ধুত্ব করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে করেনি। আচ্ছা, এখন চল ক্লাসে যাই। তারপর তারা দুজনেই ক্লাসে চলে যায়। এদিকে আমি রিক্সা চালাচ্ছি আর ভাবছি, সুমাইয়া তো আমাকে দেখে ফেললো। কে জানে তারা কি ভাবছে আমার ব্যাপারে। আমি সুমাইয়াকে চিনি, কারণ সে একবার আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, কিন্তু আমি না করে দিয়েছি, কারণ সে বড়লোক বাবার মেয়ে। আর কোথায় আমি একজন রিক্সাওয়ালা, তার সাথে আমার যায় না, সেটা বন্ধুত্বই হোক বা অন্য কিছু। আচ্ছা, আমি সুমাইয়াকে তো চিনি, কিন্তু ওর সাথে ওই মেয়েটা কে ছিল তাকে তো এই ভার্সিটিতে দেখিনি। আপনারা তো ভাবছেন আমি ভার্সিটিতে পড়ি কিন্তু রিক্সা চালাই কেন? আরে ভাই, বাবা মা না থাকলে যা হয় আর কি। পৃথিবীতে আমার আপন বলতে শুধু আমার একটা ছোট বোনই আছে, তাকে নিয়ে আমার এখন পুরো পৃথিবী। তার নাম হচ্ছে জান্নাত, বয়স 10 বছর। আমার নাম হচ্ছে অভ্র, অনার্স 2য় বর্ষে পড়ি। আমি খুব কষ্ট করে পড়াশোনা করি, সকাল উঠে রিক্সা নিয়ে বের হই, তারপর ভার্সিটির সময় হলে ক্লাস করে আবারও রিক্সা নিয়ে বের হই। আমার জীবনে এখন শুধু একটাই লক্ষ্য, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তবে আমি যতটুকু কষ্ট পাই তার এতটুকু আমি আমার বোনকে বুঝতে দিই না। আমি আমার বোনটাকে অনেক ভালোবাসি। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় আসতে আমার ছোট্ট পরীটা এসে বলল, ভাইয়া ভাইয়া, আমার জন্য চকলেট এনেছো কি? এই যা, আমি তো চকলেট আনতে ভুলে গেছি, এখন কি হবে? জান্নাত কান্না করতে শুরু করলো আর বলল, তুমি সব সময় এমন করো। হ্যাঁ, তুমি ভালো না, তুমি পচা। আমি তখন থেকে বুকে জড়িয়ে নিয়ে পেছন থেকে চকলেট বের করে বললাম, আরে পাগলি, থাম, এই নে, আমি চকলেট নিয়ে আসছি, এবার তো কান্না বন্ধ কর। জান্নাত তখন একটা বিজয়ের হাসি দেয় আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দেয়। ভাইয়া, তুমি খুবই ভালো। আচ্ছা যা, এখন আমি ভার্সিটি যাব। আর শোন, কারোর সাথে যেন মারামারি করবি না, ঠিক আছে? আচ্ছা। এটা বলে সে দৌড়ে বাইরে চলে গেল। আমি গোসল করে রেডি হয়ে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটির সবাই আমাকে এক নামে চেনে, আর সেটা হলো খ্যাত। আমি তাদের কথা শুনে কষ্ট পেলেও তাদের বুঝতে দেয় না। একটা কথা মনে রাখবেন, মানুষকে কখনো নিজের দুর্বলতার কথা বলবেন না, কারণ মানুষ যদি জানে আপনি এই কাজে দুর্বল, তখন মানুষ এই কাজটা আপনাকে করতে দেবে। অতএব সাবধান। ভার্সিটির স্যারেরাও আমাকে তেমন একটা ভালো চোখে দেখে না, তবে আমি পড়াশোনায় মোটামুটি ভালো, তাই স্যাররা আমার নামে কমপ্লেন করতে পারে না। আমি ক্লাসে ঢুকে গেলাম, গিয়ে দেখি সিট ফাঁকা, সেখানে বসে পড়লাম। একটিবার স্যার ক্লাসে আসলো আর আমাকে দেখিয়ে বলল, এই, আমি না তোকে এই জায়গায় বসতে বারণ করছি, তারপরেও কেন এখানে বসেছো? আর তুমি প্রতিদিন একটি শার্ট পরেই কেন ভার্সিটিতে আসো? তোমার কি অন্য কোনো শার্ট নেই? যাও, পেছনে যাও। আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। স্যারের কথা শুনে আমার চোখ দিয়ে ইতিমধ্যে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি সেটা মুছে ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ করে আমি ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছি, তখন পিছন থেকে কে যেন ডাক দিল, অভ্র, এই অভ্র, দাঁড়াও। আমি দাঁড়িয়ে পিছনে ফিরলাম, দেখি সুমাই ও তার ফ্রেন্ড। আমি তাদের দিকে আবারও হাঁটতে শুরু করলাম। তখন সুমাই আমার সামনে এসে বলল, এই, তুমি কই যাচ্ছ? আর তোমার এত ভাব কেন? তোমাকে সেই কখন থেকে ডাকছি, তুমি শুনছো না কেন? একে হয়তো তুমি চিনো না, ওর নাম হচ্ছে সঞ্জিতা, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এখন বলো, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে না? না। কেন? করলে সমস্যা কই? ভার্সিটির সবাই জানে আমি একটা খ্যাত, আর এই খ্যাতের সাথে আপনি বন্ধুত্ব করবেন কেন? আমার মন চাইছে তাই। আর গরিবরা কি মানুষ না? তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? না, সরি। এটা বলে আমি বাসায় চলে আসি। তারপর আবার ওই রিক্সা নিয়ে বের হলাম। সারা বিকেল রিক্সা চালিয়ে মাত্র 300 টাকা পেলাম। সেখান থেকে চাল আরও কিছু যাবতীয় জিনিস নিয়ে বাসায় চলে এলাম আর রান্না করতে লাগলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে হালকা খেয়ে আমি আবারও রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। আর জান্নাতকে বলে আসলাম সে যেন ঘুম থেকে উঠে খেয়ে নেয়। আমি রিক্সা চালাতে চালাতে দেখি আমার ভার্সিটির সময় হয়ে গেছে, তাই আবারও বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে আবারও ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে ঢুকতেই কে যেন পেছন থেকে ডাক দিল, এই খ্যাত, এদিকে শোন। আমি পেছনে তাকে দেখি রোহান। সে আমার ক্লাসমেট। সে এবং তার দল ভার্সিটিতে ভর্তি হওয়ার নতুন ছাত্রদেরকে র্যাগিং করে। তবে আজ আমায় কেন ডাকলো আমি জানি না। আমি এগিয়ে গেলাম। জি ভাইয়া, কিছু বলবেন? রোহান আমার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে বলল, শোন, এই চিঠিটা ওই যে দেখতে পাচ্ছিস, ওই মেয়েটাকে দিয়ে আয় যা। চিঠিটা দেখে মনে হলো লাভ লেটার।
এমনিতেই কোনো স্যার আমাকে দু চোখে সহ্য করতে পারে না, তারপরে এটা যদি আবার ওই মেয়েটাকে দেই আর পরে যদি রোহান পাল্টি খায়, তাহলে তো স্যার আমাকে ভার্সিটি থেকে বের করেই দেবে। আমাকে এভাবে চিন্তায় মগ্ন দেখে রোহান বলল, কি রে, কি ভাবিস? যা। না ভাই, এটা আমি করতে পারবো না, সরি। আমার কথা শুনে পেছন থেকে রোহানের বন্ধু সাইদ বলে উঠল, কিরে তুই কি বললি? আর একবার বল তো। রোহান, তুই শুধু একবার বল, এর হাড় হাড্ডি গুঁড়া গুঁড়া করে দিব। তোকে আমি লাস্টবার বলছি, যাবি? আমি মাথা নিচু করে না সূচক মাথা নাড়লাম। আমি কিছু বুঝে ওঠার আগেই সাইদ আর রোহানের অন্যান্য বন্ধুগুলো আমাকে মারতে শুরু করলো। ভার্সিটির সবাই ফ্রিতে সিনেমা দেখছে, কেউ এগিয়ে আসছে না, কারো মনে সাহস নেই। হঠাৎ কারো গালে থাপ্পড়ের শব্দে সাইদরা থেমে গেল। আমি মাথা তুলে দেখি সানজিদা রোহানকে থাপ্পড় মেরেছে। সানজিদের হাতে থাপ্পড় খেয়ে রোহান তো রেগে একদম ফায়ার হয়ে গেছে। সে যেই না সানজিদাকে থাপ্পড় মারতে যাবে, অমনি লিজা এসে রোহানের সামনে দাঁড়ায়। রোহান লিজাকে দেখে থেমে গেল, সাথে ভয় পেল। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, লিজার বাবা এই এলাকার ওসি, তাই ভার্সিটির সবাই ওকে ভয় পায়। কিরে, তুই আমার বন্ধুর গায়ে হাত দিতে চাচ্ছিস? তোর বুকের এত সাহস? আর তোর অভ্রকে ওইভাবে মারছিস কেন? আর একদিন যদি তোর অভ্রকে ডিস্টার্ব করেছিস, তাহলে কিন্তু তোদের খবর আছে। যা ভাগ। লিজার এটা বলতে দেরি, ওদের পালিয়ে যেতে দেরি হয়নি। সানজিদা এসে আমাকে তুলল। ওরা সবাই চলে যাওয়ার পরও ভার্সিটির কেউ এগিয়ে এলো না সাহায্যের জন্য। সানজিদা লিজা আমাকে নিয়ে ভার্সিটির একটা নিরিবিলি জায়গায় চলে আসলো। ওদের মার খেয়ে আমার ঠোঁট কিছুটা কেটে গেছে। সানজিদা তার ওড়না দিয়ে সেটা মুছে দিল। এটা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তখন লিজা বলল, ওই অভ্র, ওরা তোমাকে মারছিল কেন? কিছুটা পানি পাওয়া যাবে? সানজিদা তার ব্যাগ থেকে তৎক্ষণাৎ পানির বোতল বের করে দিল। আমি পানি খেয়ে তাদের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে সানজিদা বলল, তুমি প্রতিবাদ করলে না কেন? গরিবের আবার প্রতিবাদ? আমরা প্রতিবাদ করলেও সেটাকে কোনো মূল্য দেওয়া হয় না, তাই আর প্রতিবাদ করিও না। যা হয় মুখ বুঝে সহ্য করে নিই। আচ্ছা অভ্র, একটা কথা জিজ্ঞাসা করি, মন খারাপ করবে না তো? না, বলেন। আগে এই আপনি বলাটা ছাড় প্লিজ। আমি একটা মুচকে হাসি দিলাম। তখন লিজা বলল, আচ্ছা, তুই প্রতিদিনই একটাই শার্ট প্যান্ট পরে ভার্সিটিতে আসিস কেন? আর তুই রিক্সা চালাস কেন? তুই তো খুব ভালো স্টুডেন্ট, তুই তো ইচ্ছা করলেই টিউশনি করাতে পারিস। টিউশনি তো করাতেই চাই, কিন্তু আমার এমন রেসাপে কোনো ছেলে মেয়ে পড়তে চায় না। প্লাস কোনো বাবা মা আমার কাছে যাতে ছেলে মেয়েদের টিউশনি দিতেও চায় না, তাই বাধ্য হয়ে রিক্সা চালাই। আচ্ছা, তোমার জীবন কাহিনীটা শুনতে পারি? হ্যাঁ, তার আগে আবার একটু পানি পাওয়া যাবে? সানজিদা আবার আমাকে পানির বোতল বের করে দিল। আমি পানি খেয়ে আমার সমস্ত জীবন কাহিনীটা তাকে বললাম। আমার জীবনে এ যাবৎ যত কিছু হয়েছে সব কিছু, কীভাবে আমি এতদূর পর্যন্ত পৌঁছালাম, এই আর কি। আমার সব কথা শুনে সানজিদা লিজা স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ ভেঙে আমি বললাম, কি হলো, আপনারা দুজন চুপ মেরে গেলেন কেন? আমার কথা শুনে ওরা দুজন স্বাভাবিক হয়ে গেল। সানজিদা লিজাকে ইশারা করে সাইডে যেতে বলল। ওরা দুজনই সাইডে চলে গেল। আমি সেখানে বসে রইলাম। ওদের কথা শেষে সানজিদা এসে বলল, তাহলে লিজা তুই যা, আর অফ্র তুমি আমার সাথে চলো। কোথায় যাব? সঞ্জিতা, তোমাকে যেখানে নিয়ে যাবে সেটা এখানে। আরে কোথায় যাব? আমার তো রিক্সা নিয়ে বের হওয়ার সময় হয়েছে, আজকে তো ক্লাস করতেই পারলাম না। সানজিদা আমার কথা শুনে বেশ রেগে গিয়ে বলল, এই, তুই যদি আর একটা কথাও বলিস তাহলে তোকে এখানেই মেরে পুঁতে রাখবো। চল আমার সাথে। আমি সানজিদার কথা শুনে চুপ মেরে গেলাম। তবে সানজিদা রাখলে কিন্তু তাকে দেখতে খুবই সুন্দর লাগে। সানজিদার আমি রিক্সায় উঠলাম। আমি সানজিদাকে বলেছিলাম আমরা দুজনই রিক্সা নেই, কিন্তু সে শুনেনি। আমরা দুজনই রিক্সা নিয়ে রওনা দিলাম। গন্তব্য আমারও অজানা। সানজিদা আমাকে নিয়ে একটা হাসপাতালে আসলো। তারপর ভেতরে নিয়ে গিয়ে কিছু ওষুধ মলম নিল। তারপর আবারও রিক্সায় উঠে বসলাম। এবার রিক্সা এসে থামলো বিশাল একটা মার্কেটের সামনে। আমরা দুজন ভেতরে প্রবেশ করলাম। এর ভিতরে আমি সানজিদাকে অনেকবার বলেছি সে আমাকে এখানে কেন এনেছে, এখানে সে কি করবে, এরকম আরও অনেক প্রশ্ন করেছি, কিন্তু সানজিদা একটা প্রশ্নের উত্তর দেয়নি। সে আমাকে ভেতরে নিয়ে গিয়ে আমার মাপের বেশ কিছু জিন্স এবং শার্ট নিল। আমি কিছু বললেই সে আমাকে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছে। সে আমার থেকে আমার ছোট বোন জান্নাতের বয়স জানতে চাইল। আমি বললাম 10 বছর। সে আমাকে নিয়ে আরও একটি দোকানে গেল। এটা আবার ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকান। সেখান থেকে সে জান্নাতের মাপে বেশ কয়েকটা জামাও নিল। আমি শুধু অবাক চোখে সানজিদার কর্মকাণ্ড দেখছি। শপিং শেষে আমরা আবার একটা রিক্সা উঠলাম।
আমি সানজিদার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। এই তোমার বাসার ঠিকানা বলো। সানজিদা যে কিছু বলছে সেটা আমি বুঝতেই পারছি না। আমি শুধু তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। সেবার আমাকে ধাক্কা দিয়ে বলল, এই বলো। কিছু বলবেন? সানজিদা আমার দিকে আর চোখে তাকালো। এতক্ষণ ধরে কি বললাম? প্লিজ কষ্ট করে আরেকবার বলেন। তোমার বাসার ঠিকানা বলো। কেন? আমরা সেখানে যাব। এই না না প্লিজ, আপনি আমার জন্য যতটুকু করেছেন এটাই বেশি। আর না প্লিজ। তুমি বলবা? আচ্ছা বলছি, চলেন। তারপর আমরা আমার বস্তিতে চলে আসলাম। সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশেষ করে সানজিদার দিকে সবাই কেমন করে যেন তাকাচ্ছে আর কি যেন বলাবলি করছে। তবে তাদের তাকানোটা স্বাভাবিক, কারণ এত সুন্দর একটা মেয়ে বস্তিতে এসছে। এখানে তো কোনো বড় লোকের পা তো দূরের কথা, ছায়া পড়ে না। আমি সানজিদার দিকে তাকালাম, দেখি সে তো স্বাভাবিক, সে কিছু মনেই করছে না। আমরা আমাদের ছোট্ট করে ঘরে চলে আসলাম। আমি বাসার ভেতর ঢুকতেই জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া তুমি কোথায় ছিলে? আজ এত দেরি করলে কেন? সে এবার কেঁদেই দিল। আমি তাকে কোলে তুলে নিলাম। আরে পাগলি, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি হয়েছে। এই সামান্য কারণের জন্য কেউ কান্না করে? পাগলি একটা। দূর থেকে সানজিদা আমার কথা শুনছিল। জান্নাত তখন কান্না থামিয়ে বলল, আচ্ছা ভাইয়া, ওই যে ওই আপুটাকে, আর সে এখানে কি করছে? সে হচ্ছে আমার ক্লাসমেট, মানে সে আমার সাথে একই ক্লাসে পড়ে। সানজিদা তখন এগিয়ে এসে জান্নাতকে আমার কাছ থেকে তার কোলে নিল। জান্নাতের গায়ে ধুলোবালি জড়ে আছে, কিন্তু সানজিদা সেগুলো কিছুই মনে করলো না। সে জান্নাতকে বলল, তাহলে তোমার নামই জান্নাত? জান্নাত, তুমি একটা কথা কি জানো? তুমি না দেখতে অনেক কিউট, ঠিক তোমার ভাইয়ের মতো। সানজিদা এটা বলেই তার জিহ্বায় কামড় দিল। আর আমি তার দিকে তাকিয়ে আছি। আমি কিছু বলতে যাব, তার আগে সানজিদা কথা ঘুরিয়ে জান্নাতকে বলল, আচ্ছা জান্নাত, আমি তোমার জন্য কিছু জামা নিয়ে আসছি, তুমি সেগুলো পরবে? জান্নাত তখন আমার দিকে তাকালো। তার চাহনি দিকে বোঝা যাচ্ছে সে সেগুলো পড়তে চায়। আমি একটা মুচকি হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। জান্নাতও একটা বিজয়ের হাসি দিয়ে সানজিদাকে হ্যাঁ সূচক উত্তর দিল। সানজিদা সবগুলো ব্যাগ করে নিয়ে গেল, সাথে জান্নাতও। আমি একটা কথাই ভাবছি, সানজিদা এসব কেন করছে? সে কি এসব কোনো কারণে করছে নাকি অকারণে? দেখ, মাথায় কিছুই আসছে না। আমি সব বাজারে চিন্তা ভাবনায় ডুবে আছি। তখন সানজিদা বাইরে এসে বলল, এই অফ্র, দেখ তো জান্নাতকে কেমন লাগছে। তখন জান্নাত সানজিদার পিছন থেকে বের হলো। আমি তার দিকে একদম অবাক চাহনিতে তাকিয়েছি। সত্যি বলতে জান্নাতকে একদম আকাশ থেকে নেমে আসা একটা পরীর মতো লাগছে। জান্নাত আমার কাছে আসলো আর বলল, ভাইয়া আমাকে কি পচা দেখাচ্ছে? আমি তাকে কোলে তুলে নিয়ে বললাম, না তো, তোমাকে একদম পরীর মতো লাগছে, একদম ছোট্ট একটা পরী। সত্যি? এরপর আমরা তিনজন মিলে অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম। সানজিদা জান্নাতকে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে কতদিন ধরে চেনে, তারা একদম মিশে গেছে। তবে বাস্তবে মেয়েরা যে কোনো কাউকে খুব সহজে আপন করে নিতে পারে, যেটা ছেলেরা পারে না। যাই হোক, আমি মানুষকে জ্ঞান দিতে পারি না। এখন গল্পে ফেরা যাক। সানজিদা এখন চলে যাবে, তাই সে আমাকে একটু সাইডে ডাকলো এবং একটা জায়গার ঠিকানা দিয়ে বলল, কাল বিকেল 4টায় এই ঠিকানায় চলে আসবা, সেখানে একজনকে টিউশনি পড়াতে হবে, তুমি এসো। আচ্ছা জান্নাত, তুমি থাকো, আমি গেলাম, আমি আবারও আসবো। এটা বলে সানজিদা চলে গেল। আমাকে কিছু বলার সুযোগও দিল না। রাতে খাবার খেয়ে শুয়ে আছি। আজকে শুধু সানজিদার কথাই মাথায় করছি, কেন সেটা আমি নিজেও জানি না। সেও একজন বড়লোক বাবার মেয়ে, কিন্তু তার ভেতরে বড়লোকের কোনো দিকই মিলছে না। সে একদম নর্মাল। তাকে মনে হয় আমি ভালোই বেশি ফেলেছি। আরে না না, এটা আমি কি ভাবছি? তোর ঘুমাই, কাল আবার সকাল সকাল উঠতে হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে প্রতিদিনের মতো আমি রিক্সা নিয়ে বের হলাম। তারপর যথারীতি সকল ক্লাস করে আমি আবারও রিক্সা নিয়ে বের হলাম। বিকাল 4টায় আমি সানজিদের দেওয়া শার্ট আর জিন্স প্যান্ট পরে তার দেওয়া অ্যাড্রেসে চলে গেলাম। সেখানে পৌঁছে আমি জেনে ভেতরে ঢুকতে যাব, অমনি দারোয়ান বলল, এই এই কই যান? এখানে আমি টিউশনি পড়াতে আসছি। ও, তাহলে আপনি সেই? আচ্ছা যান। আমি দারোয়ানের কথার আগামাথা কিছুই বুঝলাম না। ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখি সানজিদা সেখানে আমার আগে এসে বসে আছে। তাকে দেখে বললাম, আরে আপনি এখানে? আমি থাকবো না তো কে থাকবে? আরে না, আমি সেইভাবে কথা বলিনি। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার ছাত্রীকে নিয়ে আসছি। এটা বলে সানজিদা চলে গেল। একটু পর সে একজন মেয়েকে নিয়ে আসলো। মেয়েটি এসে আমায় বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি?
ভালো। আচ্ছা তোমরা তাহলে রুমে গিয়ে পড়াশোনা শুরু করো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। মেয়েটি আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা খুবই গোছানো। আমি মেয়েটির থেকে জানতে পারলাম সে ক্লাস 9-এ পড়ে। তার নাম সাদিয়া। আমি তাকে পড়াচ্ছি। তখন সানজিদা এবং তার পেছনে 2টি মধ্যবয়স্ক আঙ্কেল আন্টি আসলো। তারা এসে বলল, আচ্ছা বাবা, তোমার আমার মেয়েকে পড়াতে কোনো সমস্যা নাই তো? না আঙ্কেল। সমস্যা না থাকলেই ভালো। আচ্ছা তাহলে আমরা তোমার মাসিক বেতন সম্পর্কে কথা বলা যাক। আপনি আমাকে যত দিবেন আমি সেটাতেই খুশি। আচ্ছা তাহলে 5,000 টাকা মাস শেষে দিলে চলবে? আমি তো অনেক খুশি হলাম, কারণ আমি রোদে পড়ে পানিতে ভিজলেও এত টাকা ইনকাম করতে পারি না। জি আঙ্কেল, সমস্যা নেই, এত পর আমার চলবে। এই বলে তারা চলে গেল। আমি তখন সানজিদাকে বললাম, আচ্ছা এটা কি আপনাদের বাসা? সানজিদা তখন আস্তে আস্তে বলল, আরে না, এটা আমাদের বাসা না, এরা আমার খালা খালু হয়, আর এরা হচ্ছে আমার খালাতো বোন। আর আমাদের বাসা এই বাসা থেকে 2 বাসা দূরে, বুঝেছ? আমি সাদিকে পরিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় একটা হোটেল থেকে রাতের খাবার কিনে নিলাম, কারণ সাদিয়ার বাসা থেকে আসার সময় সানজিদা আমার হাতে কিছু টাকা দিয়েছিল। আমি নিতে চাইনি, সে আমাকে জোর করে দিল। তবে আমি জানি জান্নাত আজ অনেক খুশি হবে, আমিও আজ অনেক খুশি। সাদিয়ার বাবা মাকে মাস শেষে যে পরিমাণ টাকা দেবে তাতে আমার আর জান্নাতের অনেক ভালো মতোই চলে যাবে। আমাকে রিক্সা চালাতে হবে না। আমি মনের আনন্দে রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ দেখলাম একটা লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছে। তিনি বারবার কাকে যেন ফোন দিচ্ছিল। আমি এগিয়ে গেলাম। আঙ্কেল, কিছু কি সমস্যা হয়েছে? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, মেকানিককে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। এদিকে আমার একটা জরুরি মিটিংও আছে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার গাড়িটা একটু দেখি। আচ্ছা। আমি গাড়ির ডিকিটা খুললাম, দেখলাম তেলের লাইনটা জ্যাম হয়ে গেছে। তাই আমি সেটা খুলে পরিষ্কার করে আবারও লাগিয়ে দিলাম। আর লোকটাকে বললাম, আঙ্কেল স্টার্ট দেন তো দেখি। এবার তিনি স্টার্ট দিতে গাড়িটা চালু হয়ে গেল। তিনি গাড়ি থেকে নেমে মানিব্যাগ থেকে কিছু টাকা বের করে বললেন, বাবা এই নাও কিছু টাকা, রেখে দাও তুমি। না আঙ্কেল, টাকাটা আপনি আপনার কাছেই রেখে দেন, আর কাউকে সাহায্য করে তার কাছ থেকে কিছু নেওয়া উচিত না। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে যাই। এটা বলে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে দেখি জান্নাত ঘুমিয়ে পড়েছে। আমি তাকে ডাক দিলাম, জান্নাত, এই জান্নাত, এই ডানি ওঠ, দেখ আমি তোর জন্য কিনে আসছি। জান্নাত ঘুম ঘুম চোখে বলল, ভাইয়া তুমি আসছো? কি নিয়ে আসছো আমার জন্য? এই দেখ আমি তোর জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসছি। জান্নাত একটা লাফ দিয়ে উঠে বলল, কি সত্যি দাও দেখি। আমি তাকে খাবারের প্যাকেটটা খুলে দিলাম। সে খুশি মনে খেতে লাগলো। খাবার পর্ব শেষ করে জান্নাত আবারও ঘুমিয়ে পড়লো, আর আমি বই নিয়ে পড়তে বসলাম। সামনে আমার আবার পরীক্ষা। আমি পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আর রিক্সা নিয়ে বের হলাম না, কারণ এখন আমার রিক্সা না চালালেও চলবে। এখন আমার জীবন চলার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে। রেডি হচ্ছে ভার্সিটিতে যাব বলে। সানজিদের দেওয়া শার্ট আর জিন্সের একটা প্যান্ট পরলাম। ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে ঢুকতেই এক প্রকার শখ খেলাম। আমি দেখলাম সানজিদাকে একটা ছেলে পুরো ক্যাম্পাসের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। আমার বুকের বাবাসটা কেমন যেন করতে লাগলো। হয়তো আমি সানজিদার ব্যাপারে একটু বেশি ভেবে ফেলেছি। সে হচ্ছে বড় লোকের দোলালি। আমি কিভাবে তার ভালোবাসা আশা করি? আমি তো একটা খ্যাত। তবে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ সে আমার প্রথম ভালো লাগা। আমি সেখান থেকে মাথা নিচু করে চলে গেলাম। যথারীতি ক্লাস করে আমি বাসায় চলে আসি। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না, তাই মায়ের একটা ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। বিকাল 4:30 উঠে আমি রেডি হতে লাগলাম, কারণ 5:15 থেকে আমার প্রাইভেট পড়াতে যেতে হবে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাদিয়াদের বাসার উদ্দেশ্যে। সাদিয়াদের বাসায় গিয়ে দেখি সানজিদা আজকেও তাদের বাসায় আসছে। আমি তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে সাদিয়াকে পড়াতে শুরু করলাম। পড়ানো শেষে আমি সাদিয়াদের বাসা থেকে বের হয়ে আসলাম। তখন পিছন থেকে সানজিদার ডাক, এই অফরো দাঁড়াও। আমি পিছনে ফিরে বললাম, জি কিছু বলবেন? সানজিদা তখন পিছন থেকে একটা ফোনের বক্স বের করে আমাকে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। তুমি এখন একজন স্যার, আর তোমার কাছে ফোন না থাকলে কেমন যেন একটা দেখায়, তাই তোমাকে দিলাম। আর হ্যাঁ, এটা গিফট মনে করো না, এটার সমপরিমাণ টাকা আমি একসময় তোমার কাছ থেকে পুষে নিব। মানে? তোমার মানে বুঝতে হবে না, এখন যাও। আর হ্যাঁ, এতে সিম তোলা আছে, আমি তোমায় রাতে ফোন দিব, আচ্ছা? এটা বলে সে আস্তে আস্তে চলে গেল। হ্যাঁ, আমি সেখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি অদ্ভুত, তাই না? সে কখন কোন মাইন্ডে থাকে বুঝতেই পারি না। যাই হোক, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
বাসায় এসে খাওয়া দাওয়া সেরে আমি সেই ফোনের বক্সটা খুললাম। এই প্রথম কোনো ফোনে আমি হাত দিলাম। এরকম কিছু কখনো কপালে জোটেনি। আমি ফোনটা দেখি, মনে হয় অনেক দামি। আমার একটা সমস্যা, এটা তো আমি ইউজ করতে পারি না, তাই আমি সেটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো, তাই আমি বালিশের নিচ থেকে ফোনটা বের করলাম আর রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছো? আমি সঞ্চিতা। ও আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আরে না না, সেরকম কিছু না। আচ্ছা, কি কারণে ফোন দিয়েছেন সেটা বলেন। এই, তোমাকে না আমি আপনি করে বলতে নিষেধ করছি? ও সরি। আচ্ছা, এখন কি করো? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। করো। এতে আবার পারমিশন নিতে হবে? আজকে যে ছেলে তোমাকে প্রপোজ করছিল, তুমি কি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো? সঞ্চিতা তখন হাসতে লাগলো আর বলল, আরে ধুর, তুমি কি যে বলো! আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করার বদলে তাকে ঠাটিয়ে একটা চড় মারছি। তার সাহস কত সে আমাকে প্রপোজ করে! ও আচ্ছা। তবে তুমি যদি আমায় প্রপোজ করো তাহলে আমি অ্যাকসেপ্ট করব। কিছু বললা? আরে না। আচ্ছা, তুমি তো অঙ্ক খুব ভালো পারো, তাই না? মোটামুটি। কেন? তুমি কি আমাকে একটু হেল্প করবা? মানে তুমি কি আমাকে পড়াতে পারবা? আমার না অঙ্ক বুঝতে খুবই সমস্যা হয়। আচ্ছা, ভেবে দেখবো। ঠিক আছে, এখন তাহলে রেখে দিই, কাল কথা হবে। তুমি এখন ঘুমাও। গুড নাইট। আচ্ছা। এটা বলে সঞ্জিতা ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম, মাথাটা কেমন যেন ঝিম ধরে আছে, বিছানা থেকে উঠতে মন চাচ্ছে না। তারপরেও মন শরীরের সাথে এক প্রকার যুদ্ধ করে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রান্না করতে লাগলাম। রান্না করছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। রিসিভ করলাম। ওপাশ থেকে সঞ্জিতা বলল, গুড মর্নিং। গুড মর্নিং। কিছু বলবা? না। কেন, তুমি ব্যস্ত নাকি? আসলে আমি রান্না করছি। আচ্ছা, তুমি রান্না করো আর সঠিক টাইমে ভার্সিটিতে চলে এসো কিন্তু। আচ্ছা। এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। রান্না শেষ করে গোসল করে খাবার খেয়ে দিয়ে যথাসময়ে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটি ঢুকতে লিজার ডাক, এই অভ্র শোন, এই দিকে আয়। আমি সেদিকে গেলাম, যেখানে সঞ্জিতাও ছিল। কিছু বলবা? বাহ, তোমাকে তো এই ড্রেসে ভালোই মানিয়েছে। ধন্যবাদ। সঞ্জিতা আমার দিকে কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? সঞ্জিতা তখন হকচকিয়ে বলল, না কিছু না। এরপর আমি তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। সত্যি সঞ্জিতার লিজা খুবই ভালো মনের মেয়ে। তাদের বাবার এত টাকা থাকতেও তাদের মধ্যে কোনো অহংকার নেই। আমি কখনো ভাবিনি আমার কোনো বন্ধু হবে, কিন্তু এই দুইজন যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আমি সেটা হয়তো স্বপ্নেও ভাবিনি। যাই হোক, আমরা আড্ডা শেষ করে ক্লাসে চলে আসলাম। একটা কথা বলে রাখি, আমার মাথা কিন্তু এখনও সিম ধরে আছে। ভার্সিটি শেষ করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না, তাই খাবার না খেয়ে শুয়ে পড়লাম। জান্নাত তো বাসায় নেই, খেলতে গেছে। খুব শীত লাগছিল, মনে হয় গায়ে জ্বর আসছে, তাই গায়ে একটা কাঁথা দিয়ে শুয়ে পড়লাম। বিকেল 5:30 বাজে, আমি এখনও ঘুমিয়ে আছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। আমি নাম্বার না দেখে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি এখনো পড়াতে আসলে না কেন? কে, সঞ্জিতা? কয়টা বাজে ঘড়ি দেখেছ? তখন আমি ঘড়ির দিকে তাকালাম আর এক লাফে উঠে পড়লাম। এই যা, এত বেজে গেছে, আমি যাচ্ছি। এই শোনো শোনো। হ্যাঁ বলো। তুমি আমাদের বাসায় চলে আসো, সাদি আমাদের বাসায় আছে। আর তুমি তো আমাকে অঙ্ক শিখাইতে চাইলে, ভুলে গেছো? ও সরি, ভুলে গেছি। আচ্ছা, তোমার বাসার ঠিকানা আমাকে দাও, আমি যাচ্ছি। তখন সঞ্জিতা আমাকে তার বাসার ঠিকানা দিল। আমি তাড়াতাড়ি করে উঠে একটু ফ্রেশ হয়ে সঞ্জিতাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 25 মিনিট পর আমি তাদের বাসার সামনে চলে আসলাম। সাদিয়াদের বাসার মতোই সঞ্জিতাদের বাসাও অনেকটা বড়। আমি বাসার ভেতর প্রবেশ করতেই দেখি সঞ্জিতা আর সাদিয়া বসে বসে গল্প করছে। সঞ্জিতা আমাকে দেখে বলল, আজকে এত দেরি করলে কেন? ঘুমিয়ে পড়েছিলাম, সরি। এখন চলো, এমনিতেই দেরি করে আসছি। আচ্ছা চলো। তারপর আমরা একটা রুমে চলে আসলাম। রুমটা খুবই গোছানো। আমি সেদিকে তেমন একটা খেয়াল না করে তাদের পড়ানো শুরু করলাম। আমি তাদের পড়াচ্ছি, সাদিয়া ঠিকমতো পড়ছে, কিন্তু সঞ্জিতা সে পড়ছেই না। সে আমার দিকে তাকিয়ে আছে। এটা আমার ভালো লাগছে না, তাই বললাম, এই, তোমাকে যে একটা অঙ্ক দিলাম সেটা করেছো? বুঝতেছি না, একটু করে দাও। আচ্ছা, খাতা দাও। সঞ্জিতা তখন খাতা দিল। আমি অঙ্ক করছি আর সঞ্জিতাকে বুঝিয়ে দিচ্ছি।
তখন সানজিদার মা রুমে আসলো আর বলল, বাবা, এরা দুজন কি ঠিক মতো পড়ছে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তা এরা দুজন তোমাকে বিরক্ত করছে না তো? না আন্টি। এরা যদি তোমায় বিরক্ত করে তাহলে আমাকে বলবা, আমি একটা বিয়ে দিয়ে যাব, তারপর তুমি ওইটা দিয়ে এই দুজনকে ঠিক করবা, ঠিক আছে? আন্টি সেটার মনে হয় দরকার নেই, এরা আমাকে বিরক্ত করছে না। আমার আর আন্টির কথার মাঝে সানজিদা বলল, মা তুমি যাবা? আমাদের পড়ায় সমস্যা হচ্ছে, যাও তো। আচ্ছা যাচ্ছি। আন্টি রুম থেকে চলে গেল। আমি তাদের পড়া শেষ করে বাসায় কিছু কাজ দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে হালকা একটু রান্না করে নিলাম, আমি খেলাম, সাথে জান্নাতকে খাই দিলাম। তারপর আমি একটা জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমার খুব শীত লাগতে লাগলো। আমি আমার মাথায় হাত দিয়ে দেখলাম অনেক জ্বর আসছে। তাই কষ্ট করে হলে আমি উঠলাম, ওয়াশরুমে গেলাম, সেখানে গিয়ে মাথায় পানি দিতে লাগলাম। এভাবে অনেকক্ষণ পানি দিয়ে আমি আবার এসে শুয়ে পড়লাম। সকালে বালিশের নিচে থাকা মোবাইলটা বাজতে শুরু করলো। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখি সানজিদা ফোন করেছে। এই আজকে ভার্সিটিতে আসবে না? মনে হয় না, আমার শরীর ভালো না। আচ্ছা এখন রাখি, আমার খুব খারাপ লাগছে। এটা বলে আমি ফোনটা রেখে দিলাম। সানজিদাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাথায় ঠান্ডা কিছু অনুভব করলাম। আমি মিটমিট করে চোখ খুললাম। আমি চোখ খুলে সানজিদাকে দেখে এক লাফে উঠে পড়লাম। এই তুমি এখানে কি করো? কেন দেখতে পাচ্ছ না? তোমার মাথায় জলপুট্টি দিয়ে দিচ্ছি, আর তুমি উঠলে কেন? তোমার শরীরে অনেক জ্বর, তুমি শুয়ে পড়ো। সানজিদা স্বাভাবিকভাবে উত্তর দিল, আরে আমার শরীর ঠিক আছে, আমার কিছু হয়নি, তুমি এখান থেকে যাও প্লিজ। কেন? থাকলে সমস্যা কি? আরে পাশের লোকেরা কি বলবে, তুমি এখান থেকে যাও প্লিজ। আরে যে যেটা বলার বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি শুয়ে পড়ো তো। আরে তুমি বুঝতেছো না। আচ্ছা তোমার যেহেতু সমস্যা হচ্ছে আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, ওষুধগুলো খেয়ে নিও। আর হ্যাঁ, পড়াতে আসিও কিন্তু। আচ্ছা যাব। এরপর সানজিদা আমার বাসা থেকে চলে গেল। আমি এই মেয়ের কিছুই বুঝি না, সে আসলে কী চাই আমার থেকে আল্লাহ ভালো জানে। বিকেলে আমি সানজিদাদের বাসায় প্রাইভেট পড়াতে চলে আসলাম। এসে তাদের প্রাইভেট পড়ানো শুরু করলাম। তাদের প্রাইভেট পড়া শেষ করে আমি যেন রুম থেকে বের হবো, অমনি দেখলাম একজন লোক সোফায় বসে আছে। লোকটাকে কোথায় যেন একটা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা আর মনে পড়ছে না। আমি এখানে দাঁড়িয়ে থেকে এসব ভাবছি, তখন ওই লোকটি আমায় ডাক দিল। আমি এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। আচ্ছা তুমি কি আমায় চিনতে পেরেছো? আঙ্কেল আসলে আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আরে তুমি আমায় চিনতে পারোনি? সেদিন তুমি আমার গাড়ি ঠিক করে দিলে, এবার মনে পড়েছে? ও আঙ্কেল আপনি? সেদিন তোমার নামটাও জানা হলো না। বলো তো তোমার নাম কি? তুমি থাকো কোথায়? আঙ্কেল আমার নাম মোহাম্মদ অব্র। আমি থাকি একটা বস্তিতে। আমার বাবা মা কেউ নেই, আমার ছোট্ট একটা বোন আছে, তাকে নিয়ে আমার পুরো পৃথিবী। এটা বলতে আমার চোখের কোণে পানি জমে গেল। তখন আঙ্কেল বলল, আরে তুমি এখন থেকে নিজেকে আর এতিম মনে করবে না, আমরা আছি তোমার সাথে, তুমি আমাদের নিজের কেউ মনে করতে পারো। হ্যাঁ আঙ্কেল পারবো। এইভাবে আমি আঙ্কেলের সাথে গল্প করতে লাগলাম। আমি আর আঙ্কেল গল্প করছি, তখন সানজিদা আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা করব না, কিন্তু সানজিদার আঙ্কেলের জোরাজোরিতে নাস্তা করতে হলো। যাই হোক, আমি নাস্তা শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে আরও অনেক দিন কেটে গেল। এখন আমার আর সানজিদের সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, কিন্তু আমি তাকে বন্ধু হিসেবে ভালোবাসি। কিন্তু সানজিদার ব্যবহার আমার তেমন একটা ভালো লাগে না। একদিন সানজিদা তার বাবাকে বলছে, আব্বু একটা কথা বলি। আঙ্কেল বসে বসে খবরের কাগজ পড়ছিলেন। সানজিদা এইভাবে কথা বলাতে তিনি খবরের কাগজটা নিচে নামিয়ে বললেন, এখানে আয় বস। সানজিদা কি আঙ্কেলের পাশে বসলো। তখন আঙ্কেল বললেন, তা মা তুমি কি চাও সেটা সোজা সাপটা বলো দেখি। সানজিদা তখন একটু ভয়ের সুরে বলল, আব্বু আসলে অফরোদের বাসা তো আমাদের বাসা থেকে অনেক দূরে, আর আমাদের বাসায় কোনার ওই রুমটা তো ফাঁকাই পড়ে আছে। তুমি যদি বলো তাহলে আমি অফরোকে আমাদের বাসায় থাকতে বলি। তার তো কেউ নেই, সে যদি এখানে থাকে তাহলে তার একাকিত্ব ভাবটা কমে যাবে। আর সামনে আমাদের টেস্ট এক্সামও আছে, তুমি তাকে থাকতে দিলে আমরা দুজন একসাথে পড়াশোনা করতাম আর কি। আর তার ছোট একটা বোনও রয়েছে। আমার তো ছোট কোনো বোনও নাই, তাকে দিয়ে না হয় আমার ছোট বোনের অভাবটা পূরণ করে নিব। প্লিজ আব্বু, তুমি মানা করো না। সানজিদা শেষের কথাটা একটু কাঁদো কাঁদো গলায় বলল, কারণ সে জানে তার বাবা কীভাবে বললে এই কাজটা হবে। শফিক আঙ্কেল তার দিকে তাকিয়ে আছে আর মুসকে মুসকে হাসছে। তখন সানজিদা বলল, কি হলো? বাহ বাহ,
আমার মেয়েটা এত বড় হয়ে গেছে, সে এখন নিজের চিন্তা বাদ দিয়ে মানুষের চিন্তা করতে শুরু করেছে। আচ্ছা যা, তুই অব্রকে আমাদের বাসায় থাকতে বলিস। এবার খুশি তো? সানজিদা জোরে একটা আব্বু ডাক দিয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরলো। তখন তার বাবার কপালে একটা চুমু খায়। সানজিদা সেখান থেকে তার রুমে চলে যায় আর ভাবতে থাকে, আমাকে যদি তাদের বাসায় থাকতে বলে তাহলে আমি নিশ্চিত না করে দেব আর অনেক জ্ঞান দিতে শুরু করব। তাই ভালো হবে সে আমাকে না বলে আমার সব জিনিসপত্র তাদের বাসায় নিয়ে চলে আসবে, আমাকে এক প্রকার সারপ্রাইজ দেবে। সে এইসব ভাবতে থাকলো। সে আরও বলল একা একা, বাবু আমি তোমাকে তো আমার এই মনের মধ্যে জায়গা দিয়ে দিছি, এখন তো আমাদের বাসাতেও তোমার জায়গা করে দিলাম, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার। এটা বলে সানজিদা তার খাটের ওপর থেকে কোলবালিশকে জড়িয়ে ধরে। এদিকে আমি এখন আরও 2টা প্রাইভেট পড়াই, এতে আমার আর জান্নাতের খুব ভালো মতো দিন চলে। আজকে খুব ক্লান্ত লাগছিল, তাই সানজিদাকে ফোন করে বলে দিলাম তাকে আজ পড়াতে যেতে পারবো না। সকাল উঠে আমি যত সময় ভার্সিটি চলে গেলাম, সামনে আমার টেস্ট এক্সাম, তাই ভার্সিটি মিস দেওয়া যাবে না। পুরো ভার্সিটিতে সানজিদাকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। তার মানে সে আজ ভার্সিটিতে আসেনি। আমি তাকে ফোন দিলাম, কিন্তু তার ফোনও বন্ধ। আমার মাথায় একটু চিন্তা হতে শুরু করলো, সানজিদার উপর কিছু হলো না তো? যাই হোক, আমি সব ক্লাস করে একটা টিউশনি পড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ কি, আমার বাসার সকল জিনিসপত্র গেল কোথায়? আর বড় কথা হচ্ছে জান্নাত কোথায়? আমি তাকে বাড়ির সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। জান্নাত গেল কোথায়? আমার মাথা কাজ করছে না, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি রুমে গিয়ে আমার চোখের নিচে থাকা টিনের বক্সটা খুলে বের করলাম। এ কি, সেখানেও কিছু নেই। এবার আমার বুকটা ফেটে কান্না বেরোচ্ছে। সেখানে আমার মায়ের একটা ছবি ছিল। আজ আমি আমার মায়ের শেষ স্মৃতিটাও হারিয়ে ফেললাম। আমি এসব ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। হঠাৎ সানজিদার ফোন। আমি ফোনটা রিসিভ করে হামাও করে কেঁদে দিলাম। সানজিদা, আমার বাসার সকল জিনিসপত্র কে যেন নিয়ে গেছে, আর জান্নাতকে খুঁজে পাচ্ছে না। তাকে আমি বাসার সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সানজিদা, এখন আমি কি করবো? প্লিজ কিছু একটা বলো। আমি এভাবে কান্না করছি দেখে সানজিদা তো অনেকটা অবাক হয়ে গেল। তারপর সে শান্ত গলায় বলল, এই আফরো শোনো, তুমি আমাদের বাসায় আসো, তারপর আমি দেখছি কি করা যায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমাদের বাসায় চলে আসো। এটা বলে সানজিদা ফোন কেটে দিল। আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমি নিজেকে আর সামলাতে পারছি না। তারপরও নিজেকে সামলে নিলাম আর সানজিদাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আমার প্রতিবেশীদের বলেছিলাম তারা কিছু দেখেছে কিনা, কিন্তু তারা বলল যে তারা নাকি কিছুই দেখেনি। যাই হোক, আমি অশ্রুসিক্ত চোখ নিয়ে সানজিদাদের বাসায় চলে আসলাম। দেখি সানজিদা আমার জন্য অপেক্ষায় ছিল। আমি সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সানজিদা প্লিজ, তুমি একটা কিছু করো, জান্নাতকে আমার কাছে এনে দাও। আমি সানজিদাকে জড়িয়ে ধরেছি বলে সানজিদা তো অবাকের চরম শিখরে পৌঁছে গেছে। তারপর সে বলল, আরে তুমি শান্ত হও আর আমার সাথে আসো। এটা বলে সে এগোতে শুরু করলো। আমি তার পিছন পিছন যেতে লাগলাম। সে তার বাসার কোনায় একটা রুমে আমাকে নিয়ে আসলো আর বলল, এই নাও চাবি, আর এই তালাটা খোলো। আমি তাকে চোখের ইশারায় বললাম, কেন? সেও মাথা নাড়িয়ে আমাকে খুলতে বলল। তাই আমি তালাটা খুললাম। খুলে আমি যা দেখলাম তাতে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি একবার সানজিদার দিকে আরেকবার রুমটার দিকে তাকাচ্ছি। আমার ঘরের সকল জিনিসপত্র এখানে আর খুবই গোছানো অবস্থায় আছে। আর সবচেয়ে বড় জিনিস, আমার মায়ের ছবিটা ঠিক খাটের উপরে দেয়ালটাতে টানানো আছে। আমি সব কিছু দেখে অবাক এবং মুগ্ধতার সাথে দেখছি। তখন সানজিদা বলল, এই নাও তোমার বোন জান্নাতকে। জান্নাত তখন সানজিদার পিছন থেকে বের হয়ে আসলো। আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি উঠে দৌড়ে গিয়ে জান্নাতকে কোলে তুলে নিলাম। তখন জান্নাত বলল, ভাইয়া তুমি কান্না করছো কেন? তোমার চোখ দেখি ফুলে গেছে, কেউ কি বকা দিয়েছে? না রে বোন। এটা বলে আমি আবারও জান্নাতকে জড়িয়ে ধরলাম। জান্নাত আবারও বলল, ভাইয়া তুমি জানো সানজিদা আপু কত ভালো, সে আমাকে এই কতগুলো চকলেট দিয়েছে। হ্যাঁ রে, তোমার আপু খুবই ভালো। আমি আর জান্নাত কথা বলছি। তখন সানজিদা বলল, এই শোনো, এখন থেকে তুমি এই রুমে থাকবে আর জান্নাত আমার সাথে, বুঝেছ? এটা কিভাবে হয়? এই জন্যই তো আমি তোমাকে কিছু না জানিয়েই তোমার বাসার সব জিনিস নিয়ে আসছি। এখন তুমি থাকলে থাকো, না থাকলে নাই। জান্নাত তো আমার সাথেই থাকবে। জান্নাত, তুমি থাকবে না? থাকবো। ভাইয়াও আমাদের সাথে থাকবে। আমি জান্নাত এবং সানজিদার হাসি মাখা মুখ দেখে আর না করতে পারলাম না। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। তখন সানজিদা বলল, আচ্ছা জান্নাত, এখন চলো, তোমার ভাইয়া ফ্রেশ হয়ে নিক আর তুমি ফ্রেশ হয়ে খেতে আসো, বুঝেছ? এটা বলে সানজিদাকে কোলে করে নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বসে থেকে ফ্রেশ হতে চলে গেলাম।
ওয়াশরুম থেকে বের হয়ে বসে আছি আর ভাবছি সঞ্জিদা এত কিছু কেন করছে। এরকম আরও হাজার প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখন জান্নাত এসে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি গিয়ে দেখি আঙ্কেল আন্টি সঞ্জিদা সবাই আছে। সঞ্জিদা জান্নাতকে খাবার খাওয়াচ্ছে, সেও মজা করে খাচ্ছে। তখন আঙ্কেল বললেন, কি হলো অভ্র, বসো। আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি, কারণ এরকম দামি জায়গায় কখনো বসে কোনোদিন কিছু খাইনি তো। তখন সঞ্জিদা তার হাতে থাকা খাবারের থালাটা রেখে আমায় টেনে নিয়ে বসিয়ে দিল। আন্টি বললেন, বাবা, আমাদের কি তোমার আপন মনে করতে কোনো সমস্যা হচ্ছে? আমি অবাক হলাম। কেন আন্টি? তুমি খাবার খাচ্ছ না কেন? আসলে আন্টি এরকম খাবার আমার তো কোনোদিন কপালে জোটেনি, তাই একটু অন্যরকম ফিলিংস কাজ করছে। আরে তুমি তোমার অতীতকে বাদ দিয়ে বর্তমান নিয়ে বাঁচতে শিখো। অতীতে যা হওয়ার হয়েছে, এখন তুমি নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে পারবে। কি পারবে না? আমি একটু মুচকি হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তখন আঙ্কেল বললেন, তাহলে টেনশন কিসের, খাবার খেয়ে নাও। আঙ্কেলের এমন কথায় আমি নিজেকে একটু কমফোর্টেবল মনে করলাম আর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর শুয়ে পড়লাম। আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। আজকে শুধু সঞ্জিদা আর সাদিয়ার টিউশনি আছে, তাই আমি নিশ্চিন্তে ঘুমিয়ে রইলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সঞ্জিদা আর সাদিয়াকে প্রাইভেট পড়ালাম। পড়া শেষে সঞ্জিদা আর সাদিয়া জেদ ধরলো তারা বাইরে বেড়াতে যাবে। আমি প্রথমে না করলেও পরে তাদের জেদের কাছে হেরে যাই। বাইরে এসে আমরা কয়েকটা জায়গায় ঘুরলাম। তারা দুজনই ফুচকার আইসক্রিম খেলো। আমি সেগুলোর বিল দিতে চাইলাম, কিন্তু সঞ্জিদা দিতেই দেয়নি। তারপর সাদিয়াকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি আর সঞ্জিদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দুজনে হেঁটে যাচ্ছি, কারণ সাদিয়াদের বাসা হতে সঞ্জিদার বাসা মাত্র 5 মিনিটের রাস্তা। যাই হোক, আমরা হাঁটছি। তখন সঞ্জিদা বলল, আচ্ছা অভ্র, তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন। আরে বলো না। না, আমি নিজে চলার মতো টাকা পাই না, আবার জিপ, এটা হাস্যকর ব্যাপার। তখন সঞ্জিদা ফিসফিস করে বলল, তাহলে আমার রাস্তা ফাঁকা? কি হলো, নিজে নিজে কথা বলছো যে? আরে তেমন কিছু না। শোনো, কাল আমরা শপিং করতে যাব। আচ্ছা? আমরা কথা বলতে বলতে সঞ্জিদাদের বাসার সামনে চলে আসলাম। সঞ্জিদা এই কথা বলেই এক প্রকার দৌড়ে বাসার ভেতরে চলে গেল। সে আমাকে কিছু বলারই সুযোগ দিল না। সকালে উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। তারপর কি যেন ভেবে আবার শুয়ে পড়লাম। আর একটু পর উঠেই ব্রাশ হাতে বাইরে আসলাম। চারপাশ দেখছি আর ব্রাশ করছি। তখন আঙ্কেলের গাড়ির উপর আমার চোখ পড়ল। গাড়িতে অনেক ধুলোবালি জমে আছে, তাই ভাবলাম সেটা একটু পরিষ্কার করি। যেইভাবে সেই কাজ। আমি গাড়িটা ধুতে শুরু করলাম। আমি গাড়ি ধুচ্ছি, গাড়ি ধোয়া প্রায় শেষের দিকে। তখন পিছন থেকে আঙ্কেল বললেন, আরে বাবা, কি হয়েছে? তোমাকে সব করতে কে বলেছে? না আঙ্কেল, কেউ বলেনি। এমনি গাড়িতে অনেক ধুলোবালি জমেছিল, সেটা দেখতে কেমন যেন লাগছিল, তাই আর কি পরিষ্কার করতে শুরু করলাম। আচ্ছা, তুমি যখন এটা নিজ ইচ্ছায় করছো তাহলে আমি কিছু বলবো না। তোমার গাড়ি পরিষ্কার করা শেষ হলে খাবার খেতে চলে এসো, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেল। আমি গাড়ি পরিষ্কার করা শেষ করে সেখানে গোসল করে নিলাম। তারপর রুমে এসে চেঞ্জ করে খাবার খেতে চলে গেলাম। সেখানে গিয়ে আঙ্কেলের সাথে কিছুক্ষণ বসে গল্প করে আবারও খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি। আমি বসে থেকে বই পড়ছি। তখন সঞ্জিদা আমার রুমে আসলো। এই রেডি হয়ে নাও, আমরা শপিংয়ে যাব। কাল তোমাকে বলেছিলাম, তুমি কি ভুলে গেছো? আচ্ছা তুমি যাও, আমি রেডি হচ্ছি। আচ্ছা। এটা বলে সঞ্জিদা চলে গেল। আমি বই বন্ধ করে রেডি হতে শুরু করলাম। আমি রেডি হয়ে নিলাম। তারপর আমি ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম। একটু পর সঞ্জিদা জান্নাত দুজনে নেমে আসলো। সঞ্জিদাকে আজ অনেক ভালো লাগছে দেখতে, কিন্তু আমি তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। সঞ্জিদা নিচে আসতেই বললাম, জান্নাত আমাদের সাথে যাবে? সঞ্জিদা তখন তার ভুরু কুঁচকে বলল, কেন, সে গেলে কি কোনো সমস্যা? আরে না, আমি সেইভাবে বলিনি। আচ্ছা এখন চলো। বাইরে আসতেই সঞ্জিদা বলল, এই তুমি ড্রাইভ করতে পারো? না। আচ্ছা চলো, তোমায় শিখিয়ে দিব। এটা বলে সঞ্জিদা তার বাবার গাড়ি বের করে নিল। আমি জান্নাতকে পিছনে বসিয়ে দিলাম আর আমি গিয়ে সঞ্জিদার পাশে সিটে বসে বললাম। সঞ্জিদা তখন আমাকে ড্রাইভিং সিটে বসতে বলল, এই না না, এটা আমার দ্বারা হবে না, আমার ভয় করছে। আরে ভয় কিসের, আমি তোমার পাশে আছি, আমি তোমায় সব কিছু শিখিয়ে দিচ্ছি, তুমি বসো। আমি তখন ভয়ে ভয়ে ড্রাইভিং সিটে বসে পড়লাম। সঞ্জিদা আমাকে সব কিছু শিখিয়ে দিতে শুরু করলো। আমি তার কথা অনুযায়ী সব কিছু করতে লাগলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি শিখে গেলাম। আসলে আমি এটা যতটা কঠিন ভেবেছিলাম ঠিক ততটা কঠিন না। আসলে সব জিনিসই যদি আপনি মন থেকে করেন তাহলে সেটা আপনি সহজেই শিখে যাবেন। আমি ড্রাইভ করছি আর সঞ্জিদা আমাকে রাস্তা বলে দিচ্ছে, সাথে নানা বিষয়ে গল্প করছে।
একটু পর আমরা বিশাল একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালাম। সানজিদা জান্নাতকে শপিং মলের গেটের সামনে নামিয়ে আমি গাড়ি পার্কিং করতে চলে গেলাম। গাড়ি পার্কিং করে এসে আমি তাদের নিয়ে শপিং মলের ভেতরে ঢুকলাম। আমরা শপিং করছি, তখন লিজাকে দেখতে পেলাম। তাই আমি সানজিদাকে বললাম, এই সানজিদা দেখো লিজা। কই? ওই যে। সে আমার ইশারা অনুযায়ী তাকালো, আর সেও লিজাকে দেখতে পেলো। তাই আমরা তার দিকে এগিয়ে গেলাম। সানজিদা লিজাকে গিয়ে বলল, এই লিজা, তুই এখানে কি করিস? লিজা তখন পিছনে ফিরে তাকিয়ে বলল, এই তো শপিং করি, তোরা এখানে কি করিস? আর এই ছোট্ট মেয়েটা কে? তখন সানজিদা বলল, আমরাও শপিং করতে আসছি, আর এই হচ্ছে অফরোর ছোট বোন, এর নাম জান্নাত। লিজা জান্নাতকে কোলে তুলে নিল আর বলল, জান্নাত, তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো আপু? এই তো আপু ভালো। তা তোমার গোমরা মুখটা ভাই কি কিছু বলবে না? লিজা আমাকে উদ্দেশ্য করে বলল কথাটা। আমি এতক্ষণ তাদের কথা শুনছিলাম। লিজা ভালো আছে না মন্দ আছে এটা আমার শুনতেই মনে নেই। তাই আমি তাড়াতাড়ি করে বললাম, সরি। কেমন আছো লিজা? যাক, তোমার তাহলে মুখটা খুললো। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো বোবা হয়ে গেছো। আরে না, আমার মনেই ছিল না। আচ্ছা বাদ দাও, আর এই নাও আমার বিয়ের কার্ড। আগামী মাসে আমার বিয়ে, তোমরা আসবে কিন্তু। এটা কিন্তু তুই ঠিক করলি না, আমাকে না জানিয়ে তুই বিয়ে করতেছিস। তা পাত্র কি আগে থেকে ঠিক করা ছিল? লিজা তখন লজ্জা পেয়ে মাথা নিচু করলো আর বলল, ঠিক ধরেছো। হাই, এটা আমি কি শুনতেছি? তুই আমার বেষ্টু হয়েও তুই এই কথা আমার থেকে লুকালি। যা, তোর সাথে আমার কথা নাই। আরে রাগ করিস না, আমি তোকে বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আচ্ছা তোরা থাক, আমি তোদের সাথে পরে কথা বলবো। ভালো থাকিস। আচ্ছা যা তাহলে, আর পারলে তুলা ভাইয়ের একটা পিক দিস। আচ্ছা। এটা বলে লিজা চলে গেল। আমরা আরো কিছু শপিং শেষ করে গাড়ি থেকে বসলাম। এখন কোথায় যাব? বাসায়? না, খুব খিদা পাইছে, চলো একটা রেস্টুরেন্টে যাই। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে আসলাম। এবার তো বাসায় যাবা? না, চলো নদীর ধারে যাব, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা এখানে বলো। না, এখানে বলা যাবে না। আমি আর কিছু বললাম না। আমি গিয়ে গাড়ি স্টার্ট দিলাম। একটু ওরা আমরা নদীর ধারে চলে আসি। তখন সানজিদা জান্নাতকে বলল, জান্নাত, তুমি এখানে বসে থাকো, আর এই নাও আমার ফোন থেকে কার্টুন দেখো। এটা বলে সানজিদা তার ফোনটা জান্নাতকে দিল, আর আমাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে আসলো। আমরা দুজনেই নিশ্চুপ। সানজিদা তখন নীরবতা ভাঙে আর বলে, আচ্ছা অফরো, তোমার কিরকম মেয়ে পছন্দ? আমি তো হতমত খেয়ে গেলাম। কেন? তুমি জেনে কি করবে? আরে বলো না। আমি তখন আর উপায় না পেয়ে বললাম, আচ্ছা বলি, শোনো, আমার তো আর বাবা মা কেউ নেই। তাই আমি এমন মেয়েকে বিয়ে বা ভালোবাসবো যে আমার ছোট বোনকে তার নিজের বোন মনে করে রাখবে, আর তার সাথে পর্দা এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং বিপদে আপদে সে সবসময় আমার পাশে থাকবে। ব্যাস এতটুকু হলেই চলবে। বাহ, তোমার চয়ে যাচ্ছে ভালো। তারপর সানজিদা কিছু একটা ভাবতে লাগলো। তার ভাবনা মাখা চেহারা দেখে আমি বললাম, কি হলো? কি ভাবতেছে এমন? আচ্ছা অভ্র, আমি এখন যদি তোমাকে ভালোবাসার কথা বলি তাহলে কি তুমি আমায় অ্যাকসেপ্ট করবে? আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। আমি কি বলবো বুঝতেছি না। আমি মুখে মিথ্যে হাসি নিয়ে বললাম, তুমি মজা করছো তাই না? না, আমি সিরিয়াস। বলো, তুমি কি আমায় ফিরিয়ে দিবে? সানজিদা, তুমি একটু বোঝো, তোমার সাথে আমার যায় না। তুমি কোথায় আর আমি কোথায়? তুমি যেটা বলছো সেটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? এটার উত্তর হয়তো আমি জানি না, কিন্তু এটা সম্ভব না সেটা আমি জানি। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি তখন একটু দ্বিধায় পড়ে গেলাম। তাই আমি কিছু না বলে চুপ করে বসে রইলাম। সানজিদা আমার আরো কাছে আসলো। কি হলো বলো, তুমি কি আমায় ভালোবাসো না? এটা আমি জানি না। আচ্ছা যাও, আমি তোমায় একদিন সময় দিলাম, আর হ্যাঁ, উত্তর কিন্তু আমি হ্যাঁ চাই। যদি উত্তর না হয় তাহলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো বলে দিলাম। এখন চলো বাসায় যাব। আমি সানজিদের কোনো কথার উত্তর দিতে পারলাম না। আমি সানজিদের পিছন পিছন গেলাম, ড্রাইভিং সিটে বসলাম। কিন্তু সানজিদা এবার আমার সাথে আর বসলো না। সে গিয়ে জান্নাতের পাশে বসলো। আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে গিয়ে শুয়ে আছি, আর সানজিদের কথাগুলো ভাবছি। তার কি আমার প্রতি এটা ভালোবাসা, নাকি ভালো লাগা, নাকি সে আমাকে কোনো কাজে ব্যবহার করতে চায়, নাকি সে আমার উপর দয়া করছে? মাথায় কিছুই ঢুকছে না। কি করি তাহলে? ধুর, ঘুমিয়ে পড়ি।
মাথা ভর্তি চিন্তা নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় সাদিয়া এসে ডাকছে। স্যার, ও স্যার, ওঠেন, আজ কি পড়াবেন না? আমি গুমগুম চোখে বললাম, কে সাদিয়া? জি স্যার, ওঠেন, সন্ধ্যা হয়ে আসছে। আচ্ছা, তোমরা গিয়ে পড়তে শুরু করো, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আচ্ছা স্যার। সাদিয়া চলে গেল। আমি আর শুয়ে না থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে তাদের পড়াতে চলে আসলাম। আমি পড়াচ্ছি, তখন সাদিয়া বলল, আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করি? করো। স্যার, ধরেন আপনাকে কেউ ভালোবাসি কথাটা বলেছে, তখন আপনি কি করবেন? আমি সাদিয়ার কথা শুনে থতমত হয়ে গেলাম। আমার কাশি হতে শুরু করলো। তখন সানজিদা আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আমি সেটা এক নিঃশ্বাসে খেয়ে নিলাম। আর সাদিয়াকে বললাম, কি বলছো? হ্যাঁ, তোমার এখন পড়াশোনার বয়স, এসব নিয়ে ভাবার বয়স না। আর আমার ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি এখন পড়ো। সাদিয়া আমার দমক শুনে সে মাথা নিচু করে গম্ভীর গলায় বলল, আচ্ছা। আমি তখন সানজিদার দিকে তাকালাম। দেখি সানজিদা মিটিমিটি করে হাসছে। এতে আমি কিছুটা আন্দাজ করতে পারলাম যে কথাটা হয়তো সানজিদা তাকে বলতে বলেছে। আমি সানজিদাকে আর কিছু বললাম না। তাদের পড়ানো শেষ করে আমি আমার রুমে চলে আসি। একটু পর সানজিদা সেখানে আসলো। এই, তুমি এখানে কি করো? কি হলো স্যার, তুতলাচ্ছেন কেন? আর সাদিয়ার কথার উত্তরটা তখন দিলেন না কেন? আমার ইচ্ছে আমি দেইনি। আপনার এতে সমস্যা আছে নাকি? সানজিদা তখন আমার দিকে এগিয়ে আসতে লাগলো। না স্যার, আমার কোনো সমস্যা নেই, তবে আমার যে একটা প্রশ্নের উত্তর জানার ছিল। এটা বলে সানজিদা একদম আমার কাছে চলে আসলো। তার গরম নিঃশ্বাস আমার মুখে আশ্রয় পড়ছে। এতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন সানজিদা বলল, আচ্ছা স্যার, আমি যদি আপনার এই ঠোঁটে কিস করি তাহলে কিছু মনে করবেন না তো? এটা বলেই সে আমাকে কিস করে বসলো। আমাকে কিছু বলতেও দিল না। আমি শুধু শব্দ করছি আর সানজিদাতে ইচ্ছে মতো কিস করছে। একটা সময় আমিও তার সাথে কিসে যোগ দিলাম। প্রায় 6 কিংবা 7 মিনিট পর সে আমাকে ছেড়ে দিল। স্যার, কিছু মনে করেননি তো? আরে ধুর, আপনি কিছু মনে করলেন তো আমার বইয়েই গেল। যাই হোক, আম্মু আপনাকে খাবার খেতে যেতে বলল। এটা বলে সে চলে যেতে লাগলো। আমি সেখানে থ মেরে বসে আছি। কি হয়ে গেল আমার সাথে এটা? আমি তো নিজেকে নিজেই যেন বিশ্বাস করতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমার চোখটা আবারও শার্টে আটকে থাকা একটা কানের দুলে গিয়ে আটকে পড়লো। আমি সেটা ছাড়িয়ে নিলাম আমার শার্ট থেকে। দেখে মনে হচ্ছে এটা সানজিদার, হয়তো একটু আগে আটকে গেছে। কি করতে সেটা আপনারা ভালোই জানেন। যাই হোক, আমি সেটা নিয়ে টেবিলের ড্রয়ারে রেখে দিলাম আর খাবার খেতে চলে আসলাম। গিয়ে দেখি সবাই রয়েছে। আমি মাথা নিচু করে একটা চেয়ার টেনে বসে পড়লাম। সানজিদার দিকে তাকাতে আমার কেমন যেন লজ্জা বোধ করছে। তারপরও সে আমার সামনে বসে আছে। আমি মাথা হেলে খাবার খাচ্ছি আর আঙ্কেল আন্টি নানা প্রশ্নের উত্তর দিচ্ছি। এইভাবে আমি অনেকটা দ্বিধা নিয়ে খাবার খাওয়া শেষ করলাম। রুমে এসে শুয়ে পড়লাম আর দিলাম একটা লম্বা ঘুম। সকাল উঠে যথাসময়ে আমি আর সানজিদা চলে গেলাম ভার্সিটি। সানজিদার প্রতি আমার তখনও লজ্জাবোধটা কাটেনি, তাই আমি তার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে চাচ্ছি। কিন্তু সে আমার ততই কাছে চলে আসছে। আজকে সে আমার সাথে ক্লাসে একই বেঞ্চে বসেছে। এতে আমি কিছুটা আনইজি মনে করলেও পরে মানিয়ে নিলাম। ভার্সিটি শেষে আমি আর সানজিদাকে এক রিক্সায় উঠলাম। মামা, এই নাম্বার বাসায় নিয়ে চলেন তো। তখন সানজিদা ফট করে উঠে বসলো। না মামা, আমি যেখানে নিয়ে যেতে বলবো সেখানেই নিয়ে চলেন। কিন্তু সানজিদা তখন আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। এটা দেখে আমি চুপ মেরে গেলাম। আর সানজিদা রিক্সাওয়ালা মামাকে রাস্তা বলতে শুরু করলো। একটু পর আমরা একটা পার্কের সামনে চলে আসলাম। আমি ভেতরে যেতে না চাইলেও সানজিদা আমাকে জোর করে নিয়ে গেল। আমরা গিয়ে একটা জায়গায় বসলাম। তখন সানজিদা বলল, নাও এখন বলো, তুমি আমায় ভালোবাসো কিনা? আর হ্যাঁ, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি কিন্তু না শুনতে চাই না। আমি চুপ করে বসে রইলাম। সানজিদা আবারও বলল, আচ্ছা পরে বলিও। এখন ওই যে দেখতে পাচ্ছ বাদামওয়ালা, যাও ওখান থেকে বাদাম নিয়ে আসো। আমি গেলাম আর সেখান থেকে 20 টাকার বাদাম নিয়ে আসলাম। বাদাম এনে আমি সানজিদার হাতে ধরিয়ে দিলাম। আমাকে দিচ্ছ কেন? তুমি তো খেতে চাইলে। খাবো তো আমি। এখন তুমি আমাকে বাদাম ছিলে দিবে আর আমি সেটা খাবো। কেন? আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে বাদাম ছিলে দেব? না, তবে হবে। এখন বেশি কথা না বলে দাও, ছিলে দাও। আমি এর কোনো কথা বলতে পারলাম না। অনিচ্ছা সত্ত্বেও তাকে বাদাম ছিলে দিলাম। তবে এতে আমার যে খারাপ লাগলো তাও না, বেশ ভালোই লাগছে। মনে এক অন্যরকম ফিলিংস কাজ করছে। খাওয়া শেষ আমি ভাবলাম এবার বাসায় যাব, কিন্তু সানজিদা আবারও সে একই প্রশ্ন করলো। আমি তাকে সেদিনের মতো ঠিক একই উত্তর দিলাম। তখন সানজিদা বলল, তাহলে তোমার মতো পরিবর্তন হবে না? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ঠিক কি বোঝাতে চাচ্ছি। না, আমি কিছুই বুঝতে চাই না। আমি জাস্ট বুঝতে চাই যে তুমি আমায় ভালোবাসো।
এটা বলে সঞ্জিতা রাগ দেখে চলে গেল। আমি তার পিছন পিছন যেতে লাগলাম। সঞ্জিতা একটা রিক্সা নিয়ে একাই চলে গেল। আমি তার পিছন পিছন রিক্সা নিয়ে যেতে শুরু করলাম। বাসায় পৌঁছে সঞ্জিতা সোজা তার রুমে চলে গেল, আর আমি তার পিছনে না গিয়ে আমার রুমে চলে গেলাম। আর ভাবতে লাগলাম, যদি সঞ্জিতা উল্টাপাল্টা কিছু করে ফেলে। আমি তো তাকে মনের ঘরে জায়গা দিয়ে ফেলেছি, কিন্তু তাকে বলতে পারছি না, কারণ তার বাবা যে আমাকে তার বাসায় থাকতে দিয়েছে, আমি তো তাকে ধোকা দিতে পারি না। আমি খাবার না খেয়ে শুয়ে রইলাম। আমার মাথায় নানা রকম কথা করছে। যাই হোক, বিকেলে আমার একটা টিউশনি ছিল, আমি সেটা পড়াতে চলে গেলাম। পড়ানো শেষে বাসায় চলে আসলাম। তারপর সঞ্জিতা আর সাদিয়াকে পড়ানো শুরু করলাম। সঞ্জিতার চোখ একটু লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে, কিন্তু এখানে তো আমার কিছুই করার নেই। তখন সঞ্জিতা বলল, আমার ভালো লাগছে না, আমি অন্য রুমে গেলাম। এটা বলে সঞ্জিতা চলে গেল। আমি তার দিকে বোকার মতো শুয়ে রইলাম। স্যার, সানজিদা আপুর মন খারাপ কেন সেটা আপনি জানেন? না, তুমি পড়ো। সাদিয়াকে পড়িয়ে আমি রুমে এসে শুয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাত এসে আমাকে খেতে ডেকে গেল। এতে আমি কিছুটা অবাকই হলাম, কারণ প্রতিদিন সঞ্জিতা আমাকে খেতে ডাকতে আসে, কিন্তু আজ আসলো না। যাই হোক, আমি খেতে চলে আসলাম। সবাই আছে, শুধু সঞ্জিতাই নেই। তখন আঙ্কেল বললেন, সঞ্জিতার মা, সঞ্জিতা কই? খাবার খাবে না? সে নাকি খাবার খাবে না। বাসায় আসার পর থেকে মেয়েটা মন খারাপ করে বসে আছে, কে জানি কি হয়েছে। বাবা অভ্র, তুমি কি কিছু জানো? না আন্টি। এটা বলে আমি খাবার রেখে উঠে পড়লাম। আঙ্কেল বললেন, কি হলো, খাবা না? না আঙ্কেল, ক্ষুধা লাগছে না। আর সরি খাবারগুলো নষ্ট করার জন্য। আরে সমস্যা নেই, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আমি সঞ্জিতাকে খাওয়ানোর একটু চেষ্টা করি, দেখি খায় নাকি। আমি রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম, সঞ্জিতা মনে হয় আমার কথায় মন খারাপ করে আছে, কিন্তু আমার করার মতো কিছুই নেই। আমার থাকার তো নির্দিষ্ট কোনো জায়গাও নেই। আমি তাকে ভালোবাসলেও তার ভরণ পোষণের দায়িত্ব তো আমি নিতে পারবো না। আর আমার মনে হয় এটা তার ভালো লাগা, হয়তো কিছুদিন পরে এটা এমনিতে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার তো ওর জন্য কষ্ট হচ্ছে। এখানে আমি কি করব? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। হঠাৎ আমার বুকে ভারী কিছু অনুভব করলাম, এই জন্য আমি চোখ খুললাম। আমার রুমে লাইট আগে থেকে অন ছিল, তাই আমি স্পষ্ট দেখছিলাম সঞ্জিতা আমার বুকে শুয়ে আছে, আর এমনভাবে আমাকে জড়িয়ে ধরে আছে যে আমি নড়তে পারছি না। আমি ওঠার অনেক চেষ্টা করলাম, কিন্তু উঠতেই পারলাম না। এক পর্যায়ে সঞ্জিতা ঘুমঘুম চোখে বলল, এই এত নড়তেছো কেন? ঘুমাতে দাও। কোথায় শুয়ে আছো সেটা দেখেছো? আর তুমি এখানে কেন? রুমে ভালো লাগছিল না, মনটা শুধু তোমার কাছে পেতে চাইছিল, তাই এখানে চলে আসছি। আর আমি একটু পর এমনিতেই উঠে চলে যাব, এখন ঘুমাতে দাও। এটা বলে সঞ্জিতা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি তার কথার উত্তর দিতে পারলাম না। সঞ্জিতাকে দেখতে মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার তো চোখে ঘুম নেই। এই প্রথম কোনো মেয়ে আমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তাহলে মনের ফিলিংসটা কেমন হবে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি শুধু ছটফট করছি। আমি খেয়াল করলাম সঞ্জিতা তার কপাল কুঁচকে নিয়েছে, তার মানে আমার এইরকম নড়ানড়িতে সে বিরক্ত বোধ করছে। একটা সময় চোখ খুললো আর আগে লোক নিয়ে বলল, এই তোমার সমস্যা কি? এত নড়ো কেন? ঘুমাতে পারছো না? আমার ঘুম ধরছে না, তুমি এখান থেকে যাও প্লিজ। আমি এটা বলতে সঞ্জিতা আমাকে কিস করে বসলো। আমি কিছুই বুঝতে পারলাম না, সে পাগলের মতো কিস করেই যাচ্ছে, আমিও করছি। একটা সময় আমি নিজের থেকে প্রায় কন্ট্রোল হারাতে শুরু করছি। তখন আমি আবার নিজেকে সামলে নিয়ে সঞ্জিতাকে ছেড়ে দিলাম। কি হলো, ছাড়লে কেন? ভালোই তো লাগছিল। আর না প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, জান্নাত একাই আছে। আচ্ছা যাচ্ছি। এটা বলে সঞ্জিতা আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এটা আমি কি করতে যাচ্ছিলাম। ভাগ্যিস নিজেকে কন্ট্রোল করছিলাম। সকালে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে রেডি হলাম। হালকা একটু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমি ইচ্ছে করে সঞ্জিতার সাথে যাইনি, কারণ সে যে ধরনের মেয়ে কখন যে কি করে বসে আল্লাহ জানে। এইভাবে আমাদের দিন চলছিল। আমি সঞ্জিতের প্রতি আরও দুর্বল হয়ে পড়তেছি, কিন্তু তাকে কিছুই বুঝতে দেয় না। সে যদি বোঝে তাহলে তো আমি শেষ। আর কয়েকটা দিন পর লিজার বিয়ে, তাই আমি সঞ্জিতার জান্নাত তার বাসায় চলে আসলাম। তাদের বাসাতে আজ প্রথম আসলাম। লিজাদের বাসাটা অনেক বড়, তাই বিয়ের সকল কাজ তাদের বাসায় করা হবে। লিজাদের বাসায় গিয়ে তাদের সাথে ভালো মন্দ কথা বলে আমি বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘোরা শেষে আমি একটা জায়গায় বসে পড়লাম আর মোবাইলটা বের করে টিপতে লাগলাম। তখন একটা মেয়ে এসে বলল, হাই, আমি রিমা। এই বলে মেয়েটা হাত বাড়িয়ে দিল। আমি তখন মাথা তুলে বললাম, হ্যালো, আমার নাম অভ্র। এই বলে মেয়েটার সাথে হাত মিলালাম। তখন মেয়েটি মানে রিমা বলল, বা আপনার আমার নামের সাথে ত মিলেছে। মানে
মানে আপনার নামের শুরুতে এ আর আমার নামের শুরুতে আর, এইটাও? ও হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? সমস্যা নেই। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো নাকি জব করো? বলতে গেলে দুটোই। আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি পড়াই। ও আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো বা কোনো মানুষ আছে? হ্যাঁ বাসি, তবে বলতে পারি না। তুমি কি কাউকে ভালোবাসো? রিমা তখন ডেভিল মার্কে একটা হাসি দিয়ে বলল, অলরেডি 5টা লাইন আছে। কি বলো কি? তাকে কি করে বলবে? আমি এভাবে রিমার সাথে হেসে হেসে গল্প করতে লাগলাম। আর এটা দূর থেকে সানজিদা দেখছিল, সেটা আমি জানি না। সানজিদা প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তাই আর তার রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা এসে আমার কলার ধরল। আমি তার ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম। সে সোজা আমাকে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো। আমি তার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছি। তখন সানজিদা বলতে লাগলো, এত সমস্যা কি রে? ওই মেয়ের সাথে এত হেসে হেসে কথা বলার কি আছে? আমি চুপ করে আছি। আমি কিছু বলতে যাব, এর আগে সানজিদা রাগের বসে আমায় থাপ্পড় মারে। এতে আমি তেমন একটা অবাক হইনি, কারণ আমি জানি মেয়েরা তার ভালোবাসার ভাগ কখনোই কাউকে দিতে চায় না। তখন সানজিদা বলল, এই শোন, তুই যদি এখন আমার ভালোবাসার কথা না বলিস তাহলে আমি কিন্তু কিছু একটা করে বসবো। এইবার আমি কিন্তু সত্যিই কিছু একটা করে বসবো। তোর কাছে মাত্র 30 সেকেন্ড সময়, বল। সানজিদা, তুমি বুঝতে চাইছো না কেন? আমি জানি তুইও আমায় ভালোবাসিস, তাহলে কেন তুই আমায় এত কষ্ট দিস? আমার কষ্টে কি তোর কষ্ট হয় না? এখন তাড়াতাড়ি বল, তুই আমায় ভালোবাসিস কি না? আচ্ছা শোনো, আমি তোমায় অনেক আগে থেকে ভালোবাসি। যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমায় নিয়ে ভাবতে কেমন জানি আমার ভালো লাগা কাজ করে। খারাপ সময়ও তোমায় নিয়ে ভাবলে মুখের কোণে খারাপ সময়ও তোমায় নিয়ে ভাবলে মুখের কোণে হাসি ফুটে ওঠে। তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমার রাতে কখন যে ঘুম চলে আসে আমি সেটা নিজেই বুঝতে পারি না। আর তোমার এই প্রতিটা পাগলামি আমার কাছে অনেকটা ভালো লাগে। আর আমার কাছে তোমার সবচেয়ে বেশি এই জিনিসটাই ভালো লাগে যে তুমি গরিব বড় লোক ভেদাভেদ করো না। এটা আমাকে তোমার প্রতি আরও দুর্বল করে দিয়েছে। আর এসব ভালো লাগা থেকে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে বুঝতেই পারিনি। আমি তোমায় সত্যিই ভালোবাসি সানজিদা, আই লাভ ইউ। এতক্ষণ সানজিদা আমার কথা মন দিয়ে শুনছিল। আমার কথা শেষে সানজিদা আমাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। আমি তাকে জড়িয়ে ধরলাম। আচ্ছা, তুমি তো আমায় আগে থেকেই ভালোবাসতে, তাহলে তুমি আমায় সেটা প্রকাশ করোনি কেন? কারণ আমি তোমায় হারানোর ভয় পেতাম। আমি জানি না আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে কিনা, তবে আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের ভালোবাসা পূর্ণতা পায়। আর হ্যাঁ, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। কখনোই না। সানজিদার কণ্ঠ শুনে মনে হলো সে কান্না করছে, তাই আমি তার মাথাটা তুললাম। দেখি সে সত্যিই কান্না করছে। আমি একটু হতভম্ব হয়ে বললাম, এই তুমি কান্না করছো কেন? আরে পাগল, এটা কষ্টের কান্না না, এটা হচ্ছে খুশির কান্না। তুমি সেটাও বোঝো না? তারপরেও তুমি কান্না করবে না। জানো তুমি কান্না করলে তোমায় কেমন দেখায়? কেমন দেখায়? মনে হয় কোথা থেকে একটা ডাইনি আসছে, আর আজ থেকে ডাইনিকে আমার সামলাতে হবে। আল্লাহ জানে আমার কি হবে। কি বললা? আমি ডাইনি? আর আমি তোমার কাছে বোঝার মতো? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। যাও যাও, তোমার সাথে ব্রেকআপ। সানজিদা প্রচণ্ড পরিমাণে অভিমান নিয়ে কথাটা বলল, আর মুখটা আমার থেকে ফিরিয়ে নিল। আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আহারে আমার ডাইনিটা কষ্ট পাইছে। আর প্রেম শুরু না হতেই তুমি ব্রেকআপ করে দিচ্ছ? আচ্ছা, ব্রেকআপ যখন করে দিচ্ছ সমস্যা নেই, আমি এখন মেয়েটার কাছেই যাই, দেখি পটাতে পারি কিনা। আমি সানজিদাকে ছেড়ে এক পা বাড়াতেই সানজিদা আমায় দিল একটা। প্রেম করার খুব শখ, তাই না? তোমার শখ ছুটাইতেছি, দাঁড়াও। এই বলে সানজিদা আমাকে মারতে শুরু করলো, আর আমি শুধু হাসছি সানজিদার এসব কাণ্ড দেখে। তখন আমি সানজিদাকে জড়িয়ে ধরে কপাল একটা ভালোবাসার পর সেঁকে দিলাম। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সানজিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর শান্ত হয়ে গেল, আর আমার বুকের সাথে মিশে গেল। সন্ধ্যাবেলা আজকে লিজার গায়ে হলুদ। সবাই খুব আনন্দে আনন্দে কাজ করছে, আমি তাদের কাজে টুকটাক হেল্প করছি। লিজাকে সানজিদার কয়েকজন মিলে সাজিয়ে দিচ্ছে। একটু পর সানজিদা লিজাকে নিয়ে আসলো। আমি তখন একটা চেয়ারে বসেছিলাম। আমি সানজিদার দিকে একধানে তাকিয়ে আছি। তার পরনে হলুদ একটা শাড়ি, তেমন একটা মেকআপ করেনি, তবে আমার মেকআপ ছাড়াই সানজিদাকে বেশ ভালো লাগে। আমি সানজিদার দিকে একধানে তাকিয়ে আছি। কারো ডাকে আমার ঘোর কাটলো। তাকে দেখি রিমা। আরে রিমা, তুমি? তা ভাইয়া, ওইটা কি যেভাবে তাকিয়েছিলে মনে হয় ওইটা তোমার বিয়ে করাবো। আমি রিমার কথা একটু লজ্জা পেলাম। আরে না, কি বলো? বুঝি, এখন বলো কি ওইটা? ওর নাম সানজিদা। তখন তুমি বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি, এই সে। তাও অনসাই লাভ না কি সেও তোমাকে ভালোবাসে? সেও আমাকে ভালোবাসে। বাহ, খুব ভালো। আচ্ছা বাদ দাও, এখন বলো আমার কেমন লাগছে?
আমি তখন রিমার দিকে তাকিয়ে বললাম, খুব সুন্দর দেখাচ্ছে, যে কেউ তোমার উপর ক্রাশ খেয়ে যাবে। আমার এরকম কথা শুনে রিমা লজ্জা পেয়ে গেল। আমি তখন সানজিদার দিকে তাকালাম, দেখি সে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। এতটাই রাগী লোক নিয়ে তাকিয়ে আছে যে আমি তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। তারপর ফোনে একটা মেসেজ আসলো, দেখি সানজিদা মেসেজ দিয়েছে। মেসেজে লেখা ছিল, এই তুমি মেয়ের কাছ থেকে সরবা নাকি আমি গিয়ে আবারও থাপ্পড় মারবো? ভালো ভালো বলছি মেয়ের কাছ থেকে সরে যাও, আর এই অনুষ্ঠানটা শেষ হোক, তারপর তোমার খবর নিতেছি। মেয়েদের সাথে তো এসেছে কথা বলার কি আছে? হ্যাঁ, মেসেজটা এতটুকুই ছিল। মেসেজ পড়ে আমি সোজা রিমাকে না বলেই উঠে দিলাম এক দৌড়। আমি একটা রুমে শুয়ে আছি, কখন ঘুমিয়ে পড়ি সে জানি না। অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 10টা বেজে গেল। আমি একটা রুমে শুয়ে আছি, আর সানজিদা আমায় খুঁজতে লাগলো, আর ফোনের উপর ফোন দিচ্ছে। আমি তো বেঘোর ঘুমে আচ্ছন্ন, আমি ফোন রিসিভই করছি না। সানজিদা আমায় খুঁজতে খুঁজতে সেই রুমে এসে পড়লো, দেখলো আমি শুয়ে আছি। সে কি যেন ভেবে সোজাকে আমার বুকে শুয়ে পড়লো। আমি তাকে কোল বালিশ ভেবে জড়িয়ে ধরলাম, সানজিদা আমাকে জড়িয়ে ধরলো। আমরা শুয়ে আছি, হঠাৎ কে যেন আমাদের ডাকতে লাগলো। আমি চোখ খুলে দেখি সানজিদা আমার বুকে, আর লিজা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন সানজিদা বলল, কিরে, তোরা আর প্রেম করার জায়গা পালি না? এই সাজিদা, তুই প্রেম করবি ঠিক আছে, কিন্তু দরজাটা তো বন্ধ করে আসবি। সরি রে, ভুলে গেছিলাম। রাখ তো সরি, আমি না দেখে যদি অন্য কেউ দেখে নিত তাহলে কি হয়ে যেত ভাবতে পারছিস? আমি সানজিদা লিজার কথোপকথন শুনছি, ওখানে আসলে কি হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি। তখন লিজা আমায় বলল, কিরে, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? আরে আমি কি বলবো, এখানে কি হচ্ছে আমি তো সেটাই বুঝতেছি না। ঢং। সত্যি ও কিচ্ছু জানে না। আমি যখন আসছি তখন দেখি অভ্র ঘুমিয়েছিল, আর তখন আমি... কি হলো, আটকে গেলে কেন? তারপর কি বলো? কিছু না। এটা বলেই সে দিল এক ভোদর। আমি লিজার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন লিজা বলল, তুই তাহলে শেষমেশ আমার বান্ধবীকে পটিয়ে নিলি? যাক, আমার বিয়ে শেষ, তোদের বিয়ে হবে, টেনশন করিস না। এটা বলে লিজাও সেখান থেকে চলে গেল। এখানে আসলে কোত্থেকে কি হয়েছে আমি কিছুই বুঝলাম না। এক কথায় এখানকার সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। যাই হোক, আজকে লিজার বিয়ের সকল কাজ শেষ করে আমরা বিকেলে বাসায় চলে আসি। এই 2 দিন আমি মজায় ছিলাম নাকি প্যারার ভিতরে ছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমি রুমে এসে ফ্রেশ হয়ে পড়লাম, তারপর মাগরিবের আজানে উঠে পড়লাম, তারপর নামাজ পড়তে বসলাম, কারণ মাত্র একটা সপ্তাহ পর আমাদের পরীক্ষা। আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। আমি বসে থেকে পড়ছি, তখন সানজিদা আমার রুমে আসলো। এই যে কি করেন? কেন, দেখতেছো না পড়তেছি? আরে রাখো তো, এত পরে কি করবে? আসো আমরা দুজনে মিলে গল্প করি। সামনে আমাদের পরীক্ষা, ভুলে গেলে নাকি? না। তাহলে তুমি পড়াবার দেখানি কি করছো? যাও গিয়ে পড়তে বসো। আমি এত পরে কি করব? মানে? আমি তো তোমার বউ হব, আমার এত পড়াশোনার দরকার নেই। আর পরীক্ষাতেও তো তুমি আমার পাশেই বসবে, আমি তোমার খাতা দেখে দেখেই লিখব। আমি আর চোখে তাকালাম। তাহলে তোমার এই চিন্তা ভাবনা? হ্যাঁ। কেন, তুমি দেখতে দিবা না? না, দিব না। কি করবে তুমি? তোমায় দিতেই হবে। দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এখন গিয়ে পড়তে বসে যাও। যাব না। যাবা না? দাঁড়াও, মজা দেখাচ্ছি। এটা বলে আমি সানজিদার দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম, আর সানজিদা পেছনে যেতে লাগলো। এক পর্যায়ে সানজিদা দেয়ালের সাথে লেগে গেল। আমরা দুজনে এতটা কাছাকাছি চলে আসছি যে আমরা একে অপরের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমি সানজিদার দিকে তাকিয়ে আছি, আর সানজিদা লজ্জায় মাথা নিচু করে আছে। তখন পিছন থেকে কে যেন বলল, ভাইয়া ভাইয়া, আম্মা তোমায় খাবার খেতে ডেকেছে, চলো। আমি চমকে গেলাম, আর সানজিদার থেকে দূরে সরে দাঁড়ালাম। তাকিয়ে দেখি জান্নাত। তোকে এক্ষুনি আসতে হলো কেন, কি হয়েছে? কিছু না। সানজিদা, তুমি কি নিয়ে যাও, আমি একটু পর যাচ্ছি। সানজিদা তো মুখ টিপে টিপে হাসছে। আচ্ছা যাচ্ছি। যা, যে সুন্দর একটা রোমান্টিক মুডে ছিলাম সেটাও নষ্ট হয়ে গেল। দূর, ভালোই লাগে না। তারপরে আমি খাবার খেয়ে আসলাম, খাবার খেয়ে আবারও পড়তে বসলাম। এরপর পড়াশোনা শেষ করে শুয়ে পড়লাম। সকাল উঠে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছি, তখন আঙ্কেল বলল, অব্র, তোমাদের পরীক্ষার আর কয়দিন বাকি? এই তো আঙ্কেল, সামনের সপ্তাহেই। তোমাদের পরীক্ষা শেষ হলে আমরা সানজিদার জন্য ছেলে দেখা শুরু করব, কি বলো তুমি? ছেলে দেখার কথা শুনে আমার বুকটা ধুক করে উঠল। কেন আঙ্কেল, ছেলে দেখি কি করবেন? তুমিও না ছেলে দেখে কি করে? আমরা সানজিদার বিয়ের কথা বলছি, এবার বুঝছো? হ্যাঁ আন্টি।
আর শোনো, এই কথা যেন সঞ্জিতাকে বলো না। সঞ্জিতা জানলে আবারও চিল্লাচিল্লি শুরু করবে। আচ্ছা আঙ্কেল। এরপর আমি খাওয়াটা অনেকটা কষ্ট করে শেষ করলাম। খেতে মন চাচ্ছিল না, কিন্তু জোর করে খেলাম। আমি যে জিনিসটা ভয় করতাম সেটাই কি হতে চলেছে? তাহলে আমি কি সঞ্জিতাকে হারিয়ে ফেলবো? আমি এসব চিন্তার ভেতরে ডুবেছিলাম। তখন সঞ্জিতা আমার রুমে এসে বলল, ওই ভার্সিটি যাবে না? হ্যাঁ যাব। আচ্ছা সঞ্জিতা, আমি তোমায় একটা প্রশ্ন করি। সঞ্জিতা তখন আমার পাশে এসে বসলো। কি ব্যাপার, তোমার ওই রকম চিন্তামগ্ন লাগছে কেন? আর কি বলবে বলো? আচ্ছা, তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? আমি তোমার ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। প্লিজ, তুমি আমায় কোনোদিন ছেড়ে যেও না। আমি এই কয়েকদিনে তোমায় এতটা ভালোবেসে ফেলেছি যে আমি তোমার ছাড়া কিচ্ছু করতে পারি না, কিচ্ছু ভাবতে পারি না। এটা বলে আমি সঞ্জিতাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলাম। তখন আমায় সান্ত্বনা সুরে বলল, আরে পাগল, এটা আমি তোমায় বলছি না। আমি তোমায় কোনোদিন ছেড়ে যাব না। তুমি এত চিন্তা করো কেন? আর তোমার মাথায় এইসব চিন্তা আসে কই থেকে? তুমি কি আমায় বিশ্বাস করো না? হ্যাঁ, আমি তোমায় নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তুমি আমায় মরতে বললে আমি হাসি মুখে আমার এই জীবনটা দিয়ে দেবো। বিশ্বাস না হলে তুমি বলেই দেখো। আমি মরার কথা বলতেই সঞ্জিতা আমার চর মারলো। তবে এবার চরটা এতটা জোরে মারেনি। সে আমাকে চর মেরে নিজে এবার কান্না করে দিল। এটা দেখে আমি নিজে হতভঙ্গ হয়ে গেলাম। কোথায় কান্না করার কথা আমার, আর এখানে সে কান্না করছি। বাহ, খুব ভালো। এই, আর একদিন যদি তোমার মুখে মরার কথা শুনেছি তাহলে কিন্তু তোমার খবর আছে। আর তুমি মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি মারা গেলে আমিও মারা যাব। আচ্ছা বাবা, আর কোনোদিন বলবো না। এবার খুশি? খুশি। চলো এবার ভার্সিটি যাওয়া যাক। তারপর আমরা দুজনে ভার্সিটি চলে গেলাম। আজকের ক্লাসও ঠিকমতো মনোযোগ দিতে পারলাম না। শুধু সঞ্জিতাকে হারানোর ভয়টা কোত্থেকে যেন এসে আমায় গ্রাস করছে। আমি সেটা নিয়ে ভাবতে না চাইলেও আমার মনে হয় সেই কথাটাই কোত্থেকে আসতেছে আমি নিজে বুঝতেছি না। অনেকটা চিন্তা হতাশার ভেতর দিয়ে আমি সকল ক্লাস শেষ করলাম। তারপর সঞ্জিতাকে বাসায় পাঠিয়ে একটা টিউশনি পড়াতে চলে আসলাম। আজকে সেই টিউশনির বেতন দিল, তাই ভাবলাম সঞ্জিতা জান্নাতের জন্য কিছু একটা নিয়ে যাই। যেভাবে সেই কাজ গেলাম একটা দোকানে। সেখানে গিয়ে জান্নাতের জন্য চকলেটের, সঞ্জিতার জন্য আইসক্রিম নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে জান্নাত এবং সঞ্জিতাকে তাদের জিনিস দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। তারপর বিশ্রাম নিয়ে সঞ্জিতার সাথীকে পড়াতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সঞ্জিতার কাছে আমাদের ভার্সিটির সকল নোট নেই। তাই আমি আমার রুম থেকে সকল নোট নিয়ে তাকে দিলাম। সে সেখান থেকে কিছুটা তার নোট খাতায় উঠিয়ে নিল। আমি তাদের পড়ানো শেষ করে চলে আসলাম। এসে আমি পড়তে বসলাম। এইভাবে প্রায় রাত 8টা বেজে গেল। সঞ্জিতা আমায় খেতে ডাকতে আসলো। আমি তাকে যাচ্ছি বলে পাঠিয়ে দিলাম। তারপর আমি বই বন্ধ করে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে এসে আমি আবারও পড়তে বসলাম। পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছি। আজকে থেকে আমার পরীক্ষা শুরু। আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। পরীক্ষার হলে আমি আর সঞ্জিতা একসাথে ঢুকলাম। সেখানে গিয়ে দেখি লিজা আমাদের সাথে পরীক্ষা দেবে। সে তার নিজের সিট আগে থেকেই খুঁজে রেখেছে। তাই আমরা দুজনে নিজেদের সিট খুঁজতে লাগলাম। ভাগ্যের জোরে সঞ্জিতা আমার পিছনের সিটে আর আমি তার সামনের সিটে বললাম। আমার সাথে আরও একটা মেয়ে বসেছে। দেখে মনে হয় সে বড়লোক বাবার দুলালি। আমি আমার সিটে বসলাম। আমি এমনভাবে বসলাম যেন সঞ্জিতা আমার লেখা বুঝতে পারে। আমাদের পরীক্ষাও শুরু হয়ে গেল। স্যার আমাদের খাতা এবং প্রশ্নপত্র দিয়ে গেলেন। আমি আগে প্রশ্নটা ভালো করে দেখলাম। আর প্রশ্ন দেখে আমার মনটা খুশি হয়ে গেল, কারণ আমার সব কমন পড়েছে। আমি মনের আনন্দে লিখতে লাগলাম। আর আমি আগে বলেছি, আমি এমনভাবে বসেছি যে সঞ্জিতা আমার লেখা স্পষ্ট বুঝতে পারবে। সে বুঝতে পারছে, সেও লিখছে, আমিও লিখছি। হঠাৎ কে যেন আমার কলমে খোঁচা দিল। আমি তাকে দেখি ওই মেয়েটা আমার কলমের খোঁচা দিচ্ছে। এদিকে আমাদের সময় প্রায় শেষের দিকে। আমার এখনও একটা লেখা শেষ করতে হবে, তাই আমি সেদিকে কোনো খেয়াল করলাম না। আমি আমার মতো লিখতে লাগলাম। তখন মেয়েটি আমাকে আবারও খোঁচা দিল আর নিচু স্বরে বলল, তুই এত নাম্বার পেয়েছিস? পেরেছি। কেন? আমাকে একটু দেখাও। আমার হাতে সময় নেই। তাই আমি মেয়েটাকে সোজাসুজি বললাম, আমি এখন দেখাতে পারবো না, আমার এখনো একটা লেখা বাকি রয়েছে। এটা বলাতে মেয়েটি প্রচণ্ড রেগে গেছে। সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি সেদিকে তেমন একটা খেয়াল না করে নিজের মতো করে লিখতে লাগলাম। পরীক্ষা শেষে আমি, সঞ্জিতা আর লিজা বাইরে চলে আসলাম। তখন সঞ্জিতা লিজাকে বলল, কিরে, একাই আসছিস? দুলাভাই আসে নাই? সেটা একটু পর আসবে। তা তোদের প্রেম কেমন চলছে? এটা বলাতেই সঞ্জিতা একটু লজ্জা পেয়ে গেল। আমি চুপ মেরে রইলাম। এইভাবে আমরা কথা বলছি আর এগোচ্ছি। তখন লিজা বলল, এই সঞ্জিতা, একটু আয় তো, ওয়াশরুমে যাব। এটা বলে লিজা সঞ্জিতাকে নিয়ে চলে গেল। আমি গিয়ে একটা জায়গায় বসে রইলাম।
তখন কোত্থেকে যেন সেই মেয়েটা আসলো আর আমাকে ইশারা করে সোহানকে কি যেন বলল। আমি সেদিকে তেমন একটা খেয়াল করলাম না। তখন সোহান আমার কাছে এসে বলল, কি রে, তুই আমার খালাতো বোনকে পরীক্ষায় শিখিয়ে দিস না কেন? আসলে ভাই আমার এতে সময় ছিল না, তাই। এটা বলাতে মেয়েটা আমাকে দিল এক থাপ্পড়। আমি প্রতিবাদ করতেছিলাম, কিন্তু মনের সাথে পেরে উঠলাম না, কারণ আমি তো একটা এতিম ছেলে। যাই হোক, তারা আমাকে সেদিনের মতো আবারও ইচ্ছে মতো মারতে লাগলো। তখন সানজিদা লিজা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আমাকে এভাবে মারছে দেখে তারা দৌড়ে আসলো। এসে লিজা বলল, এই সোহান, তুই ওদের থামতে বল, ভালো করে বলছি। থামতে না বললে কি করবি? কি করব দেখবি? আচ্ছা ওয়েট কর। তখন লিজা তার ফোন বের করে তার বাবাকে ফোন দিল। আমি আগেই বলেছি লিজার বাবা হলো এলাকার ওসি। লিজা তার বাবাকে সত্যি ফোন করছে দেখে সোহান তার দলবল নিয়ে এক দৌড়ে পালালো। আর সানজিদ এসে আমায় তার কোলে আমার মাথা তুলে নিল আর কাঁদতে লাগলো। এবারের মারটা আগের সাথে বেশি ছিল, তাই আমি নিজেকে সামলাতে পারিনি। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর কি হয়েছে আর বলতে পারবো না। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। সানজিদ আমার পাশে বসেছিল। এখন কেমন লাগছে? ভালো। তা ওরা তোমায় একবার কেন মারছিল? আমার পাশে যে মেয়েটি বসেছিল, তুমি ওকে দেখেছো? সে পরীক্ষার মাঝে আমার কাছে একটা প্রশ্ন জানতে চাইছিল। আমার তো সময় ছিল না, তাই আমি সেটা বলতে পারিনি। যে মেয়েটি সোহানের খালাতো বোন হয়, আমি তাকে শিখিয়ে দেয়নি জন্য সে আমাকে তার ভাইয়ের হাতে মার খেয়েছে। তোমাকে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলছি না, তুমি প্রতিবাদ করলে না কেন? আরে ছাড়ো তো, আঙ্কেল আন্টি এ বিষয়ে কিছু জানে? না। আচ্ছা চলো বাসায় যাব। আচ্ছা চলো। এরপর আমরা বাসায় চলে আসলাম। পরদিন পরীক্ষার হলে সেই মেয়েকে আমি আর দেখলাম না, কিন্তু কেন সেটা আমার অজানা। যাই হোক, এইভাবে আমাদের সব পরীক্ষা শেষ হয়ে গেল। আজকে সকাল থেকেই দেখছি আন্টি আর আঙ্কেলের মুখে হাসি। হাসিটা অবশ্য প্রতিদিনই থাকে, কিন্তু আজকের হাসিটা অন্যরকম। দুপুরের দিক দিয়ে আমাদের বাসায় কয়েকটা গাড়ি আসলো। আমি এটাকে স্বাভাবিকভাবেই নিলাম। আমি রুমে আতশোয়া শুয়ে আছি, তখন জান্নাত এসে আমাকে ডেকে গেল। আমি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আঙ্কেল কয়েকজন লোকের সাথে কথা বলছেন। আমি গিয়ে আঙ্কেলের পাশে দাঁড়ালাম। আঙ্কেল তখন আমাকে তাদের সাথে পরিচয় করে দিলেন। তাদের সাথে পরিচিত হয়ে আমি বুঝতে পারলাম যে তারা সানজিদাকে দেখতে এসছে। এটা শুনে আমার ভেতরে কেমন জানি দমড়ে মুচড়ে গেল। আমি সেখানে কাউকে কিছু বুঝতে দিলাম না। আমি সেখানে অনেকটা স্বাভাবিকই রইলাম। আমি তাদের সাথে মত বিনিময় করলাম। তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনারা গল্প করেন, আমি সানজিদের সাথে একটু দেখা করে আসি। এটা বলে আমি আঙ্কেলের উত্তরের অপেক্ষা না করেই উপরে চলে আসলাম। এসে দেখি সানজিদের রুমে নেই, তার রুমে রয়েছে আন্টি। আমি তাকে সানজিদের কথা বলে তিনি বললেন সে নাকি ছাদে আছে। আমি কোনো কিছু না ভেবে দৌড়ে ছাদে চলে গেলাম। কে দেখি সানজিদের ছাদের একটা কোনায় দাঁড়িয়ে মুখটা অন্যদিকে করে আছে। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। তখন সানজিদা কান্না মাখা কণ্ঠে বলল, আসছো? দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ যাবত আমরা দাঁড়িয়ে আছি। আমি নীরবতা ভেঙে বললাম, তুমি আমাকে ভুলে যাও। মানে তুমি কি বলতে চাচ্ছ? দেখো, আমার নিজেরই থাকার কোনো জায়গা নেই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। আর দেখো, তোমাকে এখন আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। এক কথায় আমার মাথায় কোনো কাজ করছে না। আর আমার একটা কথা রাখবা প্লিজ। সানজিদা চুপ করে আছে, কোনো কথা বলছে না, শুধু মাথা নিচু করে কান্না করছে। তাকে কি বলে সান্ত্বনা দেব আমি কিছুই বুঝতে পারছি না। তাই তাকে বললাম, শোনো, তারা তোমায় দেখতে আসছে, তুমি যাও প্লিজ। আর তারা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও প্লিজ। তুমি না গেলে আঙ্কেল ওখানে অপমানিত হবেন। তুমি কি আঙ্কেলকে অপমানিত হতে দেখতে পারবে? এরকম আরও কিছু কথা বলে আমি সোজা আমার রুমে চলে আসলাম আর অযোধ্যারায় কান্না করতে লাগলাম। আমি আমার এই জীবনে যাকে আপন ভাবি সে আমাকে ধোঁকা দিয়ে চলে যায়। আর আমার কপালটাই খুবই খারাপ। ছোটবেলায় মা বাবা দুজনকে হারালাম, এখন আবার একজনকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, তাকে এখন আমি হারাতে চলেছি। প্রায় 30 মিনিট আমি কান্না করলাম। সত্যি কান্না করলে মনের কষ্টটা কমে যায়। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে ড্রয়িং রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি অনেকটা খুশি হয়ে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই আন্টি আমার একটা মিষ্টি দিয়ে বললেন, অভ্র, এই নাও মিষ্টি, সানজিদাকে তাদের পছন্দ হয়েছে। আমি মিথ্যে একটা খুশির ভাব এনে বললাম, আলহামদুলিল্লাহ। তা দিন তারিখ ঠিক করেছেন নাকি পরে করবেন? পরশুদিন আমরা তাদের বাসায় যাব, সেখানে গিয়ে আমরা সব কথা পাকাপোক্ত করব। আচ্ছা আঙ্কেল। আমি তাদের সাথে গল্প করতে লাগলাম। তারপর খাবার খেয়ে আমি রুমে শুয়ে পড়লাম, কিন্তু চোখে কোনো রকম ঘুম নেই। অনেক চেষ্টার পরও ভোরবেলা একটু ঘুম ধরলো, কিন্তু সেটাও একটা খারাপ স্বপ্নের মাধ্যমে ভেঙে গেল। সকাল উঠে ফ্রেশ হয়ে নিলাম।
আমি নাস্তা না করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। ওহ, আপনাদের তো বলতেই ভুলে গেছি, পরীক্ষা শেষে আঙ্কেল আমাকে তার অফিসে একটা জব দিয়েছে। অফিসে গিয়ে মন বসাতে পারছি না। হঠাৎ ফোন বেজে উঠলো। তাকে দেখি সানজিদা ফোন করেছে। রিসিভ করলাম না। এইভাবে একের পর এক ফোন দিয়েই চললো, কিন্তু আমি রিসিভ করলাম না। বলতে গেলে আমি সানজিদাকে ইগনোর করছি। আজকে আমরা সেই ছেলে মানে সানজিদার হবু জামাইয়ের বাসায়। আজকে সানজিদার বিয়ের সকল কথাবার্তা হলো। আমি সেখানে একটা কথাও বলিনি, যা বলেছে আঙ্কেল আর আন্টি। ও, আপনাদের তো এই ছেলেটার নামই বলা হয়নি। ছেলেটার নাম হচ্ছে রানা। সে একটা অফিসের বস। আর হ্যাঁ, তার আর সানজিদার বিয়ের দিন তারিখ ঠিক হলো সামনের মাসে 10 তারিখ। আমরা বাসায় আসলাম। আমার মন তো আগে থেকে খারাপ হয়ে আছে, তাই আমি সোজা নিজের রুমে গিয়ে শুয়ে রইলাম। হঠাৎ কারো শরীরের উপর নিজের উপর অনুভব করলাম। চোখ খুলে দেখি সানজিদা। আরে তুমি এখানে কি করো? সানজিদা তখন অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকালো। তার চোখের পানি মুছে দিয়ে বললাম, আরে কান্না করছো কেন? আর হ্যাঁ, যেহেতু তোমার বিয়ে ঠিক হয়েছে, অতএব এখন আমার একটা ট্রিট প্রাপ্ত। আর সেটা কবে দিবা বলো? সানজিদা তখন আমার বুক থেকে মাথা তুলে বলল, তুমি এসব কিভাবে পারো বলো তো? মানে? এই যে তুমি এরকম মিথ্যা হাসি কিভাবে হাসো, আর এতটা স্বাভাবিক কিভাবে থাকো? তোমার কি কষ্ট হচ্ছে না? আমি মনে হাজারো কষ্ট রেখে বললাম, না, আমার কষ্ট হচ্ছে না। কিন্তু আমার তো অনেক কষ্ট হচ্ছে। আমার এতটাই কষ্ট হচ্ছে যে আমি তোমায় বুঝাতে পারবো না। চলো আমরা পালিয়ে যাই। আমি তখন সানজিদাকে বুক থেকে সরিয়ে দিলাম। না, আমি এটা করতে পারবো না। আঙ্কেল বিশ্বাস করে আমাকে তার বাসায় থাকতে দিয়েছে। আমি তার বিশ্বাস ভাঙতে পারবো না। আর তুমি ছেলেটাকে বিয়ে করে নাও, তার কাছে সব কিছু আছে। সে তোমাকে সুখে রাখবে। তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। আমি চাইলেও তোমাকে সুখী করতে পারবো না। আমি চুপ করে রইলাম। আমি চুপ করে আসি দেখে সানজিদা আবারও বলল, আমি মানলাম তার কাছে সব কিছু আছে, কিন্তু কেউ কি তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে? আমি এখনো চুপ করে আছি। কি হলো বলো? তুমি না হয় আমায় ছাড়া থাকতে পারবে, আমি তো তোমায় ছাড়া থাকতে পারবো না। আমি সানজিদার কথা শুনেই যাচ্ছি। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার হাত তো এখন বাঁধা অবস্থায় আছে। আমি কি করব? এবার সানজিদার একটু রাগী কণ্ঠে বলল, আফরো, তুই শুনে রাখ, আমি যদি তোকে না পাই তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব বলে দিলাম। এটা বলে সানজিদা চলে গেল। আমি সেখানে বসে পড়লাম। কে জানে কি হবে। এই মেয়েটা কখন কি করে সেটা বলা মুশকিল। রাতে জান্নাতে সে ডেকে গেল, বলল যে আঙ্কেল ডাকছে। আমি গেলাম, গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন। তিনি আমায় দেখে বললেন, আরে তুমি আসতো, আসো বসো। আমি গিয়ে তার সাইডে বসলাম। জি আঙ্কেল, কিছু বলবেন? আসলে বলছি যে সানজিদার বিয়ের সকল ব্যবস্থা কই করা যায় বলো তো? আর একটা কথা মনে রেখো, বিয়ের সকল ব্যবস্থা কিন্তু তোমায় করতে হবে। আমার তো বয়স হয়ে গেছে, এই বয়সে এত চাপ নিতে পারবো না। তুমি পারবে না? আমি বুকের উপর পাথর চেপে বললাম, হ্যাঁ আঙ্কেল, পারবো, সমস্যা নেই। আঙ্কেলের সাথে আরও কিছুক্ষণ গল্প করে আমি আমার রুমে চলে আসলাম। পরদিন সকাল উঠে আমি সোজা ভার্সিটি চলে গেলাম। ভার্সিটির একটা আম গাছের নিচে একাই বসে আছি। এই গাছের নিচে আমরা কতই না আড্ডা দিয়েছি, কতই না গল্প করেছি, মারামারি করেছি, কিন্তু আজ আমি একা। এটা হয়তো আমার কপালে ছিল। আমি এক অভাগা। আমার কপালে ভালো কিছু বেশি দিন টিকে না। আমি বসে বসে এসব কথাই ভাবছি। তখন পেছন থেকে লিজা বলল, কিরে অব্র, তুই এখানে কি করিস? কিছু না রে, এমনি। তুই এখানে কি করিস? এখন তো ক্লাসও নেই, তাহলে তুই এখানে কি করিস? আমাকে স্যার ডেকেছিল, তাই আসছি। আর আমি এসব কি শুনছি? সঞ্জিতার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তুই ঠিকই শুনেছিস। তোরা তো একে অপরকে ভালোবাসিস। সব ভালোবাসার পূর্ণতা পায় না রে। কিছু ভালোবাসা সারা জীবন এভাবেই থেকে যায়। আমিও তো সঞ্জিতাকে আপন করে পাবো না, কিন্তু তাকে আমি সারা জীবন ভালোবাসবো। তুই যখন ওরে এতই ভালোবাসিস, তাহলে তুই গিয়ে আঙ্কেলকে বুঝিয়ে বল। না রে, এটা আমি করতে পারবো না। আমি তার নুন ভাত খেয়েছি, তার আমি ধোঁকা দিতে পারবো না। আর সঞ্জিতা যদি এই ছেলেকে বিয়ে করে, তাহলে সে সুখেই থাকবে। হয়তো কিছুদিন কষ্ট পাবে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে। আর তুই? জানি না রে, হয়তো তাকে মনে করে প্রতিটা রাত পার করব। আমি লিজের সাথে কথা বলছি, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখে আঙ্কেল ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। বাবা, তুমি কই? তুমি তো তোমার রুমেও নেই। কই তুমি? এই তো আঙ্কেল, একটু ভার্সিটি এসেছিলাম একটা কাজে। আচ্ছা, কাজটা তাড়াতাড়ি শেষ করে বাসায় আসো। সঞ্জিতার বিয়ের শপিং করতে যেতে হবে। আচ্ছা আঙ্কেল। এই বলে আমি ফোন কেটে দিলাম। লিজাকে বললাম, আচ্ছা থাক, তোর বান্ধবী বিয়ের শপিং করতে যেতে হবে। তুই এমন কেন রে?
তুই নিজে কষ্ট পেলেও তুই কাউকে কিচ্ছু বুঝতে দিস না। আমি একটা মুচকে হাসি দিয়ে সেই জায়গা ত্যাগ করলাম। বাসায় এসে আঙ্কেল আন্টি সানজিদা আর জান্নাত কিনে চলে আসলাম একটা শপিং মলে। সানজিদার এখনও মন খারাপ করে আসে। আমি তার সামনে মিথ্যে একটা হাসির ভাব ধরে আছি। শপিং শেষে আমরা বাসায় চলে আসলাম। একদিন সানজিদার হবু বর আসলো। বাসায় শুধু আমি আর আঙ্কেলে আছি, তাই আঙ্কেল গল্প করতে লাগলো তার সাথে। আর আমি গেলাম তাদের জন্য কিছু হালকা খাবার রেডি করতে। খাবার রেডি করে আমি নিয়ে আসলাম। যে আমি খাবারটা টেবিলের উপর রাখবো, ঠিক তখনই ছেলেটার উপর কিছুটা খাবার পড়ে গেল। তার গায়ে খাবার পড়তে দেরি, আমার গায়ে চর মারতে দেরি হলো না। আমাকে চর মারতে দেখে আঙ্কেল দাঁড়িয়ে গেলেন। তখন সে বলতে লাগলো, এই তুই জানিস আমার এই শার্টের দাম কত? ইস রে, কি করলি এটা? বাবা, আপনি এরকম ছেলেদের নিজের বাসায় রেখেছেন কেন? এদের তো বাসায় না, এদের রাস্তায় রাখা উচিত। সে আর অনেক কথাই বলতে লাগলো। আমি শুধু মাথা নিচু করে তার কথা শুনছি। তখন আঙ্কেল একটু রেগে গিয়ে বললেন, মিলন থামো। আর তুমি আমাকে কোন হিসেবে বাবা ডাকছো? সানজিদা আর তোমার তো এখনো বিয়ে হয়নি, এটা একটু ভেবে দেখো। আর শোনো, আমার বাসায় আমি কাকে রাখবো আর কাকে রাখবো এটা তোমাকে বলে রাখতে হবে নাকি? এটা বলে ছেলেটার আগে পুষতে পুষতে চলে গেল। আমি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। আঙ্কেল আমার কাছে এসে আমার গায়ে হাত দিয়ে বললেন, তুমি এখন এখান থেকে যাও। বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। আরে না আঙ্কেল, সমস্যা নেই। আচ্ছা আঙ্কেল, আপনি রুমে যান, আমি এগুলো পরিষ্কার করছি। এটা বলে আমি সেগুলো পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করা শেষে আমি আমার রুমে চলে আসলাম। আজ থেকে বাসায় জোর দিয়ে কাজ শুরু হয়েছে, কারণ আর মাত্র 2 দিন পর সানজিদার বিয়ে। দূর দূরান্তের আত্মীয়রা আসতে শুরু করেছে। বাসায় অন্যরকম খুশির রোল পড়ে গেছে। শুধু 2 জন লোকের মুখে হাসি নেই। একজন হলো সানজিদা, আরেকজন হলো অব্র, মানে আমি নিজেই। তারপরে আমি যতটা সম্ভব মুখে হাসি রাখার ভিতরে চেষ্টা করে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা, সানজিদের বিয়ের সকল দায়িত্ব আমি নিজে পালন করছি। এই দুনিয়ার নিয়ম কি আজব, তাই না? যে যাকে চায় তাকে পায় না। দেখেন, আমি সানজিদাকে এতটা ভালোবাসি, কিন্তু আমি তাকে হারিয়ে ফেলছি। যে যাকে চায় তাকে যদি সে পেত, তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমি এসব উল্টাপাল্টা কথাই ভাবছি। তখন আন্টি শরবত হাতে আমায় বললেন, অব্র, এই নাও শরবত, অনেক সময় ধরে কাজ করছো, নাও এইটুকু খেয়ে নাও। আমি কিছু না বলে মুচকে একটা হাসি দিয়ে ট্রে থেকে গ্লাসটা উঠিয়ে নিলাম আর খেয়ে গ্লাসটা দিয়ে দিলাম। তখন আন্টি বললেন, বাবা, তোমার কি মন খারাপ? না তো। তাহলে মুখটা এরকম করে আছো কেন? আরে আন্টি, সারাদিন তো এত কাজ করছি, তাই হয়তো মুখটা একটু অন্যরকম দেখাচ্ছে। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। এখন আপনি এখান থেকে যান, আর কি ওই দিকটা সামলান। আমি হাসি মুখে কথাটা বললাম। আমার হাসি মুখ দেখে আন্টি একটা মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি আবারও সব কিছু দেখাশোনা করতে লাগলাম। এভাবে সারাদিন কেটে গেল। এর ভিতরে সানজিদা আমার সাথে কথা বলার অনেক ট্রাই করেছে, কিন্তু আমি সুযোগ দিইনি, কারণ আমি তার মায়া নিজেকে আর বেশি আসক্ত করতে চাই না। তাকে ছাড়া থাকতে আমার হয়তো বা কষ্ট হবে, কিন্তু সমস্যা নেই, সেটা আমি সহ্য করে নেব। এতে করে সে তো অন্তত সুখে থাকবে, আমি নয় সেটাতে নিজের সুখ খুঁজে নেব। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়ে নিলাম, তারপর কাজে লেগে পড়লাম। কারণ যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু কাজ দুপুরের মধ্যে শেষ করতে হবে। এটারও একটা কারণ রয়েছে, আর সেটা হলো আজ সানজিদের গায়ে হলুদ। আমরা সবাই মিলে দুপুরের আগেই সকল কাজ সেরে ফেললাম। বিকেলে আমি, সানজিদা, লিজা আর তাদের কিছু পুরনো বান্ধবীদের নিয়ে পার্লারে চলে আসলাম। আমি আজকে সানজিদাকে খুব ভালো করে দেখলাম। আমি তাকে দেখে অবশ্য একটু ভয় পেয়েছি, সাথে কিছুটা অবাক হয়েছি, কারণ মেয়েটার অবস্থা একদম অন্যরকম হয়ে গেছে। সে অনেকটা শুকিয়ে গেছে, সাথে তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি যে সানজিদাকে ভালোবাসতাম এ তো সে না, কারণ আমার সানজিদা ছিল গোছানো। সে সবসময় হাসি খুশি থাকতো, সে আমায় সবসময় জ্বালাতন করতো। আর এই সানজিদা মনে হয় হাসতেই ভুলে গেছে। সানজিদাকে দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। আমি তার দুষ্টে মিষ্টি রাগ, অভিমান, কান্না, হঠাৎ করে এসে আমার বুকে শুয়ে থাকা, সত্যি আমি এসবকে খুব মিস করছি। আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি সানজিদাকে নিয়ে এক অন্য জগতে পাড়িয়ে দিতাম, সেখানে কেউ থাকতো না, থাকবো শুধু আমি আর সানজিদা। কিন্তু আমি এটা কখনোই করতে পারবো না। এই দুনিয়ায় কি সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই? সত্যিকারের ভালোবাসাগুলো কি এইভাবে অপূর্ণই থেকে যায়? আমি কি তাকে আপন করে পাবো না? আমি গাড়িতে হেলান দিয়ে সব হাজারো কথা ভাবছি। তখন লিজা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, দোস্ত, এসব কি হয়েছে? যা দেখছিস। মানে কি? তুই কি সানজিদাকে ভালোবাসিস না? তুই কি তাকে নিজের করে পেতে চাস না? চাইলে তোর সব সম্ভব না রে। তুই কি ওকে ছাড়া থাকতে পারবি? চেষ্টা করব। এবার লিজা একটু রাগান্বিত কণ্ঠে বলল, তোকে আর কি
কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমি করব। মানে আমি গিয়ে আঙ্কেলকে সব কিছু বলে দেব, কারণ তুই থাকতে পারলেও আমার পাগলি বান্ধবীটা তোকে ছাড়া থাকতে পারবে না। এই বলে লিজা যাওয়ার জন্য পা বাড়ালো। তখন আমি তার হাত পেছন থেকে টেনে ধরে বললাম, লিজা প্লিজ এটা করিস না, আঙ্কেল এটা শুনলে কষ্ট পাবে। না আঙ্কেল কষ্ট পাবে না। আর তুই একটা কথা ভেবে দেখ, ধর এই বিয়েটা হয়ে গেল, সঞ্জিতা যে ধরনের একটা মেয়ে, তুই তো ওকে মাত্র কয়েকদিন ভালো চিনিস। আমি তাকে সেই ছোট্টবেলা থেকে চিনি। আমি নিশ্চিত ও যদি তোকে না পায় তাহলে সে কিছু একটা করবেই করবে। এখন তুই ভাব, আঙ্কেল তোর এই কথা শুনে বেশি কষ্ট পাবে নাকি সঞ্জিতার মৃত্যুর খবর শুনে বেশি কষ্ট পাবে? নিশ্চয়ই সঞ্জিতার মৃত্যুর খবর শুনে বেশি কষ্ট পাবে। তাই আমি গিয়ে আঙ্কেলকে সব কিছু বুঝিয়ে বলবো। আমি জানি আঙ্কেলকে ভালো করে বোঝালে তিনি মানবেন। তাই তুই এখন থাক আর আমি গিয়ে আঙ্কেলকে বলি। এটা বলে লিজা একটা রিক্সা নিয়ে চলে গেল, আর আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। ভাবতে লাগলাম, লিজা এতক্ষণ যেসব কথাগুলো বলল সে ঠিকই বলেছে। আমি তো এটা ভেবেই দেখিনি। আচ্ছা আঙ্কেলকে আমাদের সম্পর্কটা মেনে নেবেন? আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। তখন পেছন থেকে সঞ্জিতা বলল, তুমি এখানে একা কেন? লিজা কোথায়? সঞ্জিতার কথা শুনে আমার ঘোরে ভেঙে গেল। সে বাসায় চলে গেছে, আর কি যেন একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে। তোমাদের কি সাজা হয়েছে? কেন দেখতে পাচ্ছ না? আমি তখন সঞ্জিতার দিকে ভালো করে তাকালাম। এমনিতেই মেকআপ ছাড়া মেয়েটাকে ভীষণ সুন্দর দেখায়, তার উপর সে আবার আজকে সেজেছে, কি বলবো, এক কথায় অসাধারণ। আচ্ছা চলো, এই বলে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আমি রুমে শুয়েছিলাম, আমার মনে হয় অজানা ভয়। তখন লিজা এসে আমায় ডাকলো, দরজা খুলে দিলাম। বলো। দেখলাম লিজার মুখে কেমন যেন এক টুকরো ভয়ের ছাপ। চলো তোমায় আঙ্কেল ডাকে। এটা বলে লিজা দেরি করলো না, সে সোজা চলে গেল। আমার মনে তো আগের থেকেই ভয় আছে, তার উপর আবার লিজা এরকম ব্যবহার, কে জানে কি হবে। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে আঙ্কেলের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আঙ্কেল খাটে বসে রয়েছে, আন্টি তার পাশে দাঁড়িয়ে আছে, সঞ্জিতা সোফায় বসে কান্না করছে, লিজা তার পাশে। আমি রুমে যেতে আঙ্কেল এসে আমায় দিল এক থাপ্পড়। আমি মাথাটা নিচু করে রইলাম। সরি আঙ্কেল, আসলে আমি যে কখন এসব বিষয়ে জড়িয়ে পড়েছি বুঝতেই পারিনি। সরি আঙ্কেল। আর একবার যদি আমায় আঙ্কেল বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি তখন আঙ্কেলের দিকে মাথা তুলে তাকালাম। মানে হলো যে আমার মেয়ে যদি তোমার বউ হয় তাহলে আমি তোমার আঙ্কেল হই কিভাবে? আমি কিছু বলার আগে সঞ্জিতের সোফা থেকে লাফ মেরে উঠে বলল, তার মানে? আমি তোমাদের সম্পর্কে রাজি। অপরের মতো ছেলে আমি কই পাবো বলো? আঙ্কেল আমাদের সম্পর্কে রাজি দেখে সঞ্জিতা দৌড়ে এসে আঙ্কেলকে জড়িয়ে ধরলো। একটু পর সে আমার দিকে তাকালো, আর আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আমাদের আশেপাশে যে কেউ আছে সেটা আমরা দুজনেই বলে গিয়েছিলাম। তখন লিজা এসে আমাদের কানে কানে বলল, এই তোরা কি করছিস? ছাড় একে অপরকে, এখানে আঙ্কেল আন্টি আছে তো। লিজার এমন কথা শুনে আমরা হকচকি একে অপরকে ছেড়ে দিলাম, আর লজ্জায় মাথা নিচু করে রইলাম। সঞ্জিতা তো আর সেখানে দেরি করলো না, সে দিল এক দৌড়। আমি তার পেছন পেছন ছুটলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এই সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে, কেন জানি বিশ্বাসই করতে পারছি না। আজ আমার মনে অন্যরকম খুশি ঢেউ দিচ্ছে। আমি খুশি মনে বাসর ঘরে ঢুকলাম, দেখি আমার বউ খাটে নেই। সেটা দেখে আমি একটু অবাক হলাম, আমার সদ্য বিয়ে করা বউ গেল কোথায়? তখন পিছন থেকে কে যেন জড়িয়ে ধরলো। আমি পিছন ফিরে দেখি সঞ্জিতা। আমি তার কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিলাম। সেই রাতে আমরা অনেক গল্প করলাম, আর সেই রাতে আমরা বসে অনেক অনেক গল্প করলাম। আর শেষ রাতে যা হবার সেটাই হয়েছে, সেটা আপনাদের না জানলেও চলবে। সে রাতে আমরা বসে বসে অনেক অনেক গল্প করলাম, আর শেষে রাতে যা হবার সেটাই হয়েছে, সেটা আপনাদের না জানলেও চলবে। আপনারা নিজেদের সময় দেখে নেবেন। তো বন্ধুরা, আপাতত গল্পটি এখানেই শেষ হলো। এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন। নতুন গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।